জি, আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকজনই জয়েন হয়েছে লাইভে। আপনারা কি কাইন্ডলি শুনতে পাচ্ছেন আমাদের কথাগুলো? আমার কথাগুলো একটু কাইন্ডলি কেউ একজন আমাকে বলবেন কমেন্টে। আচ্ছা, হ্যাঁ, অলরেডি বলছে যে আমার কথা শোনা যাচ্ছে। পবিত্র রমজান মাস চলে গিয়েছে, ঈদের সময় এখন বর্তমানে ঈদের ফিতরও চলে গেছে। সকল সুপ্রিয় দর্শক শ্রোতাগণ সবাইকে সালাম দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লাইভ। বাংলাদেশ লয়ার্স অ্যান্ড লস অ্যাসোসিয়েশন থেকে আমাদের আজকের লিগাল ওয়েব সিরিজ 2020 এর একটি সিরিজে আমাদের আজকের প্রধান অতিথি ব্যারিস্টার তৌফিক আহমেদ স্যার। তিনি একাধারে একজন সঙ্গীত শিল্পী এবং একজন শিক্ষক, এবং পাশাপাশি তিনি কোর্ট প্র্যাকটিসও করছেন। জি, তো আজকে আমরা সবাই মিলে লাইভে থাকবো এবং তৌফিক স্যারের সাথে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। বাংলাদেশ লয়ার্স অ্যাসোসিয়েশনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বিএলএসএ লিগাল ওয়েব সিরিজ থেকে বিগত দিনে অনেক দেশের অনেক বড় গণ্যমান্য ব্যক্তিবর্গই ছিলেন। আজকে আমাদের মাঝে একজন আমাদের খুবই পরিচিত, যার হলো যে আমরা গান শুনে খুবই অভ্যস্ত। ইউটিউবে গেলে তার অনেকগুলো সং পাওয়া যায় যেগুলো উনি অনেক সুন্দরভাবে গিয়েছেন এবং উনি অনেকের জন্য ডেডিকেট করেছেন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি লাইভটি। সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ব্যারিস্টার তৌফিক আহমেদ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আপনার ক্যামেরাটা হয়ে গেছে। আচ্ছা স্যার, আমি করছি। একটু বিপদ ঘটে গেল। ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। হয়তো টেকনিক্যাল অথবা নেট প্রবলেমের কারণে উনি হয়তো বের হয়ে গিয়েছেন। আমাদেরকে সকলে একটু সুযোগ দিবেন, একটু সময় দিবেন, আমরা ওনাকে আবার লাইভে আনছি। জি স্যার, শুনতে পাচ্ছেন এখন? জি জি জি, এখন আমি শুনতে পাচ্ছি। এক্সট্রিমলি সরি স্যার, আসলে নেটের অনেক প্রবলেমের কারণে আমাদের লাইভে আসতে অনেক সমস্যা হয়েছে, এবং নেটের প্রবলেমের কারণে আসলে আমাদের হয়তো একটু প্রবলেম হবে। আই হোপ আপনি এটা নিয়ে কোনো কিছু মনে করবেন না। জি, আমিও সবার কাছে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিব, কারণ আপনারা ঠিক সময় মতো শুরু করেছিলেন। ইট ওয়াজ মি হু মেড লেট। আমার এখানে টেকনিক্যাল কিছু ঝামেলা চলছিল, আবারও সেই ঝামেলার সম্মুখীন হলাম। তো মনে হচ্ছে আজকের লাইভটা বোধহয় ভালোই হবে, কারণ ভালো কাজের শুরুতে একটু নাকি বাধা আসে। তো জি সেটাই জি। মনে হচ্ছে। তো যারা যারা শুনছেন, আমাদের বিজ্ঞ আইনজীবীরা যারা আছেন, আমাদের আইনের ছাত্রছাত্রী যারা আছেন, আমার শ্রোতা ভক্ত যারা সময় করতে পেরেছে শুনবার জন্য আজকে আমার কথাবার্তা, তাদের সকলকে আগেই সালাম জানাচ্ছি, শুভাশিস পৌঁছে দিচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আই মেড লেট। এটা খুব একটা হয় না, লাইভে আমি খুব একটা দেরি করি না, আজকে দেরি হয়ে গিয়েছে আর কি। আচ্ছা, সমস্যা নেই স্যার। আহ, শুরু করতে যাচ্ছি আপনার সাথে আমাদের আজকের লাইভটি। প্রথম জি প্রশ্নটা যেটা আপনার কাছে আমরা করব, সেটি হলো যে এই লকডাউন সময়টি স্যার আপনার কিভাবে কাটাচ্ছে, আমাকে যদি একটু বলতেন আমাদের। জি, হ্যাঁ, মাঝে কয়েকটা ফেসবুক লাইভে এসেছি, তো লকডাউনে কি করছি এ নিয়ে এটা এটা একটা মোটামুটি প্রচলিত প্রশ্ন হয়ে গিয়েছে। তো আমি সেই প্রচলিত প্রশ্নের যে উত্তর যেভাবে দিয়েছি সেভাবে উত্তর দিব। লকডাউনটা চলছে একান্তই নিজের মতো করে। প্রথম দিকে খুব ভীত শঙ্কিত হয়েছিলাম। খুব সোশ্যাল মিডিয়াতে নিউজগুলো দেখছিলাম, ভয়, শঙ্কা, মন খারাপ সবকিছুর মধ্যে ছিলাম। পরে দেখলাম যে হয়তো বা একটু স্বার্থপর হওয়া প্রয়োজন। আমার নিজের মেন্টাল পিসটা বোধহয় একটু জরুরি, কারণ আমি আহামরি কোনো কিছু করে উঠতে পারবো না, কিন্তু এর বৈপরীত্যে খারাপ থাকছি। তো ওই সময় আমি বিভিন্ন করোনা সংক্রান্ত, কোভিড সংক্রান্ত বিভিন্ন আপডেট অ্যাভয়েড করা শুরু করলাম নিজের জাস্ট মেন্টাল পিসের জন্য, স্বার্থপর হয়ে। তো এরপর সময়টা কাটিয়েছি আমার একান্তই নিজের, বলছিলাম, পরিবারের সাথে। পরিবারকে সময় সেভাবে দেয়া হয়ে উঠতো না, পরিবার সময় পেল। আমি আইনের বইয়ের পাশাপাশি চেষ্টা করে গিয়েছি আমার
একদম আনন্দের খোরাক যে যে বইগুলো থেকে পাওয়া যায়। আমার দেখা মানে যৌবনের সময় যখন যুবক ছিলাম ওই সময়ের কিছু বই যেগুলো আছে, সেই সময় ছোটবেলার কিছু বইগুলো পড়ছিলাম। আবার চলচ্চিত্র চলছে দেখা, এর মধ্যে ডকুমেন্টারি দেখছি, লিখছি, গান লেখার চেষ্টা করেছি, মাঝে দুটো কবিতা আবৃত্তি করেছিলাম। এটা ফেসবুক আমার পেজ থেকে আমি আপলোডও করেছি। অনেকদিন পর কবিতা লিখেছি এবং আবৃত্তি করেছি, র‍্যাপ না। আর এই তো মানে বেসিক্যালি আই ওয়াজ শেয়ারিং টাইম উইথ মাইসেলফ এট দ্য ফার্স্ট প্লেস, দেন উইথ মাই ফ্যামিলি অ্যান্ড উইথ মাই হবিজ, যেগুলো করতে ভালোবাসি আমি পেশাগত জায়গার বাইরে গিয়ে। এভাবে সময়টা চলছিল, কাটছিল, এখন ওভাবেই কাটছে। ধন্যবাদ স্যার, আপনার বর্তমানে লকডাউনের সময় আপনার যেভাবে সময়টি কাটছে আমাদের সাথে সেটি শেয়ার করার জন্য। আমার মানে আপনার কাছে আমাদের যে প্রশ্নটি রয়েছে, পরবর্তী প্রশ্ন আমরা আসলে করতে চাচ্ছি যে আপনি তো স্যার এআইইউবি স্যার আপনি একজন ফ্যাকাল্টি হিসেবে আছেন বর্তমানে কর্মরত। আপনি সেখানে সকল ছাত্রছাত্রীদেরকে আইন পড়ান এবং পাশাপাশি স্যার আপনি হয়তো বিভিন্ন র‍্যাপ সং এর সাথে আপনি জড়িত আছেন এবং আপনার যে নিজস্ব যে ব্যান্ডটি রয়েছে সেখান থেকে আপনি বিভিন্ন সময় বিভিন্ন গান শ্রোতাদেরকে আপনি উপহার দেন। আমাদেরকে একটু বলবেন যে স্যার আসলে আপনার একসাথে স্যার এতগুলো কিছু আপনি কিভাবে ম্যানেজ করেন? আই মিন দুইটার সাথে সমন্বয় আপনি কিভাবে করেন? আমাদের যদি একটু বলতেন। খুব সুন্দর প্রশ্ন, খুবই খুবই গাঠনিক প্রশ্ন, ভালো লাগে এমন ভালো প্রশ্ন পেলে। আমি সবসময় কেমন জানি তৈরি থাকি এরকম প্রশ্নের আশায় এবং উত্তর দেওয়ার আশায়। তো যেটা হয়, আমরা মানুষ, আমরা বোধ হয় যেটা ভালোবাসি সেটা আমরা চাইলেই করতে পারি, তখন আমরা কোনো রকম অজুহাত অভিমান এগুলো করি না। তো আমার ভালো লাগে কথা বলতে, আমার ভালো লাগে গান গাইতে, র‍্যাপ করতে, লিখতে, আবৃত্তি করতে। তো আমি খুব একটা পার্থক্য করে উঠতে পারি না সত্যি কথা। যখন স্টেজে যাই তখন আমার নিজের লেখা আমি গাইছি, নিজের লেখায় আবৃত্তি করছি, র‍্যাপ করছি। যখন আমি ক্লাসে রাইট অফ অডিয়েন্সটা হোল্ড করছি তখন আমাকে বইগুলো যা বলতে বলেছেন সে কথাটা বলছি। আমাদের বিজ্ঞরা যে কথা বলে গিয়েছেন, আইনজ্ঞরা যে কথা বলে গিয়েছেন সে কথাটা আমি ওদেরকে শেখাচ্ছি, পড়াচ্ছি, যখন যেই কোর্সটা পড়াচ্ছি। আর র‍্যাপের ক্ষেত্রে তখন শুধুমাত্র আমি আমার কথাটাই বলতে পারছি। আমি যেভাবে পৃথিবী দেখছি, আমি যেভাবে মানুষ দেখছি, যেভাবে আমি আমার শিল্পকে দেখছি সেভাবে লিখছি। তো দুটাই রাইট অফ অডিয়েন্স, বাট বেসিক্যালি ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমি অডিয়েন্সকে হোল্ড করি এবং হয়তো বা একটু অন্যভাবে এটার বহিঃপ্রকাশটা ঘটে। তো আমার ভালোই লাগে। আমার মানে সমন্বয় আমি জানি না, মানে আমি করছি তো সবকিছু, এর মধ্যে আমি কখনো ভেবে দেখিনি যে আসলে তারা সাংঘর্ষিক কিনা, কোনোভাবে সাংঘর্ষিক হচ্ছে কিনা, অথবা এটা হলে এটা করা যাবে না, ওটা হলে এটা করা যাবে না, আমার কখনো মনে হয়নি। I felt like I love doing this and yeah, I'll keep doing it and I'm doing it, alhamdulillah. Yes, going good. শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি স্যার, আপনি বলুন, কন্টিনিউ করুন। হ্যাঁ, আমি বোধহয় শেষ করেছি মোটামুটি। আচ্ছা স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। জি আসলে স্যার আরো বলবো, সমস্যা নেই, আপনার শ্রোতাদের জি জি স্যার। স্যার আসলে স্যার আমরা আপনার আমরা হলো স্যার আমাদের নিজস্ব স্যার কিছু প্রশ্ন হয়তো করব আপনাকে আমাদের থেকে, এবং হয়তো স্যার কমেন্টের থেকে স্যার আমরা হয়তো আপনার যে শ্রোতা রয়েছেন, যে ভক্ত রয়েছেন, তাদের থেকে হয়তো কিছু প্রশ্ন স্যার আপনাকে নিব। অনেকেই স্যার হয়তো কমেন্ট করছেন হয়তো অলরেডি যে হয়তো আপনাকে হয়তো স্যার আজকে গান দেওয়া হইতে পারে একটা আমাদের সাথে এসে আমরা হয়তো আপনার গান শুনবো। হয়তো আপনার আইন অঙ্গনে বিভিন্ন জিনিস নিয়ে হয়তো আপনার যে এক্সপিরিয়েন্স গুলো রয়েছে, আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো শুনবো। এবং অবশ্যই আপনার নিতান্তই যে আপনার যে নিজস্ব যে ব্যাপারগুলো রয়েছে, আপনি হয়তো একাধারে বিভিন্ন আপনি হয়তো যে একসাথে অনেক কিছু আপনি হয়তো মেনটেন করেন। আপনি হয়তো আমাদের সাথে শিক্ষক হিসেবে আছেন, আপনি হয়তো আমাদের সাথে একজন র্যাপার, একজন আর্টিস্ট হিসেবে আসেন, এবং আপনি একজন বর্তমানে একজন ব্যারিস্টার হিসেবে আসেন। তো আমরা আসলে জানি যে এতগুলো জিনিস একসাথে স্যার হয়তো মেনটেন করা একটু টাফ হয়ে যায় স্যার আপনার জন্য। তারপরে হয়তো আপনি করেন, তার সমস্যা নেই স্যার। আপনি আমাদেরকে আপনার ব্যারিস্টার এবং আইন অঙ্গনে যে আপনি যে পা দিয়েছেন, তার আগে স্যার আমাদের সাথে আপনি যদি আপনার র‍্যাপ মিউজিকে আসার যে পিছনের যে ঘটনাটি রয়েছে আমাদের যদি সবাইকে সাথে একটু ছোট করে শেয়ার করতেন। হ্যাঁ, আপনি যেভাবে ছোট করে শেয়ার করা কঠিন ব্যাপার,
এটা অত্যন্ত বড় গল্প আর কি। তারপর আমি চেষ্টা করবো সীমিত আকারে এটা বলা যায় কিনা আর কি। তো বিষয় হচ্ছে আইন পেশায় তো এসেছি পরে, ব্যারিস্টার হয়েছি পরে, গান তো অনেক আগে থেকেই চেষ্টা করছি, গাইছি, লিখছি। আমার হাতে করি, এটা অনেক ইন্টারভিউতে বলেছি, আজকে একদম নিজের মানুষজনের সাথে শেয়ার করছি যারা আমরা আইন পেশায় আছি, আইনের সাথে যুক্ত আছি বা ছাত্রছাত্রী যারা আছি। আমার হাতে খড়ি অবশ্যই শৈশবে, মানে একদম ছোটবেলায় আমাকে বাধ্য করে শেখানো হয়েছিল তবলা, সরি, এবং আমাকে আবৃত্তি শেখানো হয় বাধ্য করে। আমার পরিবার মোটামুটি সংস্কৃতির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিল, এখনো আছে। তো তখন ভাল লাগতো না, স্বভাবতই এই তবলা বাজাতে যাও, আবৃত্তি করো, অভিনয় করো, এগুলো খুব নিয়ে উঠতে পারতাম না, খুব একটা জমতো না আমার। আমার মনে হতো মাঠে যাবো, ক্রিকেট খেলবো। কিন্তু পরে এসে দেখলাম এটা অনেক বড় একটা জায়গা নিয়ে আমাকে সহায়তা করেছে যে কোনো ভাবেই। তো ছোটবেলায় যেহেতু বলছিলাম, আমার শুরুটা ওইভাবেই একরকম জোরপূর্বক। পরে যখন ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, ক্যাডেট কলেজ থাকতে ড্রামস শুরু হলো, এরপরে মানে তবলা থেকে ড্রামসে গেলাম। সেখানেও আমি ছিলাম কলেজ সাংস্কৃতিক অধিনায়ক, কলেজ কালচারাল প্রিফেক্ট বলতাম আমরা, যখন আমি এইচএসসি সেকেন্ড ইয়ারে আর কি, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। তো তখন ড্রামস বাজেই গান গাই, র্যাপ তখনও করা হয় না, কিন্তু র্যাপের প্রতি একটা আগ্রহ সবসময় ছিল আমার। কারণ দ্রুত কথা বলে যাওয়ার ব্যাপারটা এটা একটু পারিবারিক। আমার পরিবার অনেকেই আছে নতুন দ্রুত কথা বলে, যাদের কথা আমিও বুঝে উঠতে পারি না। তো ইংল্যান্ড যাওয়ার পরে যখন আমি ল পড়ছি, আমার অনার্স যেহেতু ইংল্যান্ডেই, আমি যখন ইংল্যান্ড গিয়েছি, যখন আমি ল পড়ছি, তখন ওই পরিবেশ প্রকৃতিগত ভাবে আমার মানে ব্যান্ড মিউজিক, সিঙ্গিং এর থেকে র্যাপিংটা বেশি চলে আসে আমার মধ্যে। কারণ হচ্ছে আমি তো পুরো একা, তখন একদম নতুন যখন গিয়েছি, এখন ব্যান্ড দাঁড় করাবো কোথায়, কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম, এখন পার্ট টাইম জব খুঁজতে হবে, পড়তে হবে, এর মধ্যে ব্যান্ড খোঁজা, ব্যান্ড দাঁড় করানো, এ তো সব খুবই সময় সাপেক্ষ এবং খরচা সাপেক্ষ। তার থেকে একা একা করার মধ্যে কি আছে, একা একা করার মধ্যে আছে র্যাপ। আমি লিখতে পারতেছি, আমি লিখতাম আগে, তো আমার তালের একটা ভালো মোটামুটি জ্ঞান, টুকটাক কাজ চালিয়ে নেওয়ার মতো আজও কাজ চালিয়ে চলে যাচ্ছে, তালের এই সেন্সটা ছিল। ড্রামস যেহেতু বাজাতাম, তো ড্রামস, তবলার এটার সেন্সটা আমি অ্যাপ্লাই করি আমার লেখালেখি, আমার রাইমিং এ। এবং এরপরে ওই পরিবেশ প্রকৃতি যেটা বলছিলাম, লন্ডনের ওই সময় 2006-07 এই সময়ের পরিবেশটা, গ্রাইম আর্ট শুরু হয়, যে র্যাপের যেই ব্রিটিশ যে নতুন একটা ভার্সন তারা শুরু করে, গ্রাইম। সো গ্রাইম কালচার, র্যাপ, হিপ হপ, ইউনিভার্সিটির পরিবেশ, কাজে যাওয়ার পরে সবকিছু মিলিয়ে, এবং এই করতে করতে কখন ঢুকে গিয়েছে আমি জানি না। এরপর দেখলাম যে খুবই আনন্দ লাগে, দেখলাম যে র্যাপ করে খুবই মজা পাই, এবং মানে ইট গিভস মি পিস। তো এই এভাবেই হয়ে গেল, মানে হ্যাঁ। ঠিক, ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্যটি স্যার আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের আপনার কাছে যে পরবর্তী প্রশ্নটি রয়েছে সেটি হলো যে আহ, জি আপনি যে একজন র্যাপার, একজন একজন আর্টিস্ট, একজন সঙ্গীত শিল্পী, হ্যাঁ, তো আপনি আমরা আপনার এটাকে প্রফেশন হিসেবে নিব কিনা সেটাই আপনার থেকে শুনতে চাচ্ছি। আমাদের যদি একটু বলতেন যে যদি প্রফেশন হিসাব করি তাহলে হয়তো আপনার কাছে যদি আমাদের আইনের যে বিষয়টা রয়েছে, আইন প্র্যাকটিসটা রয়েছে, এবং আপনার যে র্যাপার গান শোনানোর সব শ্রোতাদের জন্য যে গান শোনানোর যে বিষয়টি রয়েছে, আপনি যদি এই দুইটার মধ্যে আমাদেরকে যদি একটু কমফোর্ট এর বিষয়টা নিয়ে আসেন, তাহলে আপনি কোনটা কমফোর্ট মনে করবেন বেশি, কোন প্রফেশনটা আপনি কমফোর্ট মনে করবেন, এইভাবে যদি না, আপনি নিজের মতো করে বলতেছেন? এইভাবে না, সত্যি বলতে আমার ভেবে দেখা হয়নি। আমি যেটা বলছিলাম, আমি সবকটাই ভালোবাসি। প্রথমত আমি এখন পর্যন্ত কোর্ট গোয়িং লয়ার না, আমি একটা চেম্বারের সাথে যুক্ত আছি, সেখানেও আচ্ছা, যে কাজগুলো করছি সেগুলোও মোস্টলি আর্টিস্ট রাইটস এই নির্ভর, এগ্রিমেন্ট দেখে দেওয়া, কোনো আর্টিস্টের এন্ডোর্সমেন্ট হবে কোনো একটা কর্পোরেট এন্টিটির সাথে, সেখানে সেটা ভেট করে দেয়া, আর্টিস্টের কপিরাইট সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে সেটা নিয়ে যথাসম্ভব আমার এক্সপার্টিজ অনুযায়ী তাকে সহায়তা করা। এভাবে আমি অ্যাজ এ লয়ার আমার চেম্বার বেস প্র্যাকটিসের সাথে যুক্ত রয়েছি। আর টিচিংটাতে যেটা বলছিলাম যে ব্যাপার হচ্ছে কি, অনেক কথা থাকে। আমার গান যতটা হয়তো শুনেছেন দেখবেন, এই যখন শুরু থেকে যখন করে করে আসছি, 2010-এ আমার ফার্স্ট অ্যালবাম,
আমার গানে অনেক ক্ষেত্রেই সমাজ, রাষ্ট্র, পৃথিবী, প্রতিবাদ, বৈষম্য এগুলো চলে চলে এসেছে। তো হয়তোবা এটা কোনো না কোনো ভাবে আমার সাথে আগে থেকেই জড়িত। আমার বাবা আইনজীবী ছিলেন বলছিলাম, বাবা আইনজীবী ছিলেন, সমাজসেবা করতেন, যুক্ত ছিলেন রাজনীতির সাথে। তো হয়তোবা এই জিনিসগুলো আমি দেখে দেখে বড় হয়েছি, বা আমার মধ্যে আগে থেকে জিনগত ভাবে সৃষ্টিকর্তাও দিয়ে দিয়েছেন, হতেই পারে, যে কোনো ভাবেই হোক না কেন। তো গানে যখন আমি বলি ওটার বলার ধরন একরকম, যখন আমি পড়াতে গিয়ে যখন তার রেফারেন্সিং এ বিভিন্ন বিষয় চলে আসে, যে কথাগুলো বলছিলাম, আমাদের অধিকারের প্রশ্নে, বৈষম্যের বৈপরীত্যে, আমাদের নিষ্ঠার কথা, সততার কথা, দুর্নীতি বিরুদ্ধ কথা, তো এগুলোর অ্যাস্থেটিক আমার কাছে কেন জানি একই মনে হয় যখন আমি মাইক্রোফোনের সামনে স্টেজে ডেলিভারি করছি এটা একরকম ভাবে রিফ্লেকশন, যখন স্টুডিওতে আমি রেকর্ড করছি এটা রিফ্লেকশন একরকম, যখন আমি পড়াচ্ছি তখন এটার এক্সিকিউশন একটু অন্যরকম, কিন্তু অ্যাস্থেটিক কিন্তু এক। এভাবে আমি দেখি। আমি জানি না আমার শ্রোতা সেভাবে পায় কিনা, আমি এখনো জানি না আমার ছাত্রছাত্রী সেভাবে পায় কিনা, কিন্তু আমি এভাবে বোধ করি। যেহেতু বলছিলাম এখন আমি কোর্ট গোয়িং না, যদি কোর্ট গোয়িং হই অবশ্যই হোপফুলি ইনশাআল্লাহ সামডে আই উইল বি কোর্ট গোয়িং, তখনও আমার অ্যাস্থেটিক কিন্তু একই থাকবে। সুতরাং আমি আসলেই এই মুহূর্তে এসে শিক্ষকতায় প্রায় 5টা বছর হয়ে গেছে আমার, পার্ট টাইম ফুল টাইম সব মিলিয়ে ইট ইজ নাও 5 ইয়ার্স। আমার কাছে অ্যাস্থেটিক ওয়াইজ কোনো পার্থক্য লাগে না, শুধু এক্সিকিউশনের ধরনটা ক্ষেত্র বিশেষে বদলাচ্ছে, এতটুকুই। সো এই এটাই। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যটি স্যার আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এখন স্যার একটু কমেন্ট সেকশনে চলে যাব। আপনার অনেক ভক্ত স্যার যারা রয়েছেন তারা জি অলরেডি অনেক কমেন্ট করেছেন। আমি তাদের মধ্যে থেকে একটা দুইটা কমেন্ট পসিবল হলে নিব, তারপর আমরা হয়তো আবার পরবর্তী জি প্রশ্নে চলে যাব। যে আমি হয়তো জি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছেন স্যার, আপনার আপনার আইন বিষয়ে পড়াশোনা জার্নিটা কেমন ছিল যদি আমাদের একটু শর্টলি বলতেন। নাফিসা তালুকদার, জি আপনি যদি একটু বলতেন আমাদেরকে স্যার আপনার ভক্তদের উদ্দেশ্যে। জি 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 প্রথমত আহ, উম, আইন পড়ার পথিমধ্যে আমার মন উঠে গিয়েছিল এই কারণে, যদিও আমি ইংল্যান্ডে ছিলাম তারপরেও অবশ্যই বাংলাদেশের সাথে যোগাযোগ তো থাকতোই। এখন দেশের বাইরে থাকলে একটা জিনিস খেয়াল করবেন, দেশপ্রেম, দেশের খোঁজ খবর নেওয়ার এই প্রবণতা বোধহয় একটু বেশি থাকে। যেহেতু আমি বাইরে যখন ছিলাম তখন এই জিনিসটা হয়তো বা কোনো একটা জায়গায় একটা অন্য টান কিন্তু কাজ করতো। সেই টানটা এখন নেই আমি বলবো না, টানের ধরন বদলে গিয়েছে। তো ভালো কথা, আমি আইন পড়ছি, আমি হিউম্যান রাইটস সম্বন্ধে জানছি, আমি প্রত্যেকটা মানুষ হিসেবে কিভাবে ট্রিটেড হবে জানছি, বুঝছি, যাবতীয় আইনের বিভিন্ন ধারা উপধারা যাচ্ছে। আমি যখন আন্ডারগ্রেড পড়ছিলাম, ওকে, সব পড়াশোনা হচ্ছে। আমি যখন পেপার খুলি, আমি যখন ইউটিউবে দেখতাম, দেখি যে বাস্তবে এটার মানে প্রয়োগ সেরকম নাই। তো আমার কাছে মনে হতো যে আমি যা পড়ছি বাস্তবে তো আমি প্রয়োগ দেখি না, তাহলে আমি কি পড়ছি আসলে? তাহলে কি আমি যা পড়ে যাচ্ছি এগুলো একটা কল্পরাজ্যের পড়াশোনা? তো কল্পরাজ্যের জন্য তো আমার গান, আমার সৃষ্টিশীল চিন্তার জায়গা তো আছেই। তো আমি পড়ছি আইন, কিন্তু নানাবিধভাবে আমরা সকলেই জানি যে অনেক অনেক জায়গাতে আমাদের অনেক ডিসক্রিপেন্সি আছে, আমাদের অনেক জায়গাতেই অসাধু বিভিন্ন মানুষজনের অবস্থানের কারণে অনেক ক্ষেত্রেই আমরা ভালোভাবে আমাদের সৎ নিষ্ঠার সাথে আমাদের আইনের যে চলন সেটাকে চালিত করে উঠতে দেখতে পারি না, কষ্ট দুঃখ থেকে থাকে। তো এটা আমার আন্ডারগ্রেডের সময় ক্লিক করতে থাকে আমাকে যে দিস ইজ নট রাইট হ্যাপেনিং, হোয়াট আই এম স্টাডিং ইন দ্য বুকস, আই এম নট সিইং দ্য রাইট এক্সিকিউশন in a practical world, specifically in my motherland, in Bangladesh. So what's wrong with this? So আমি বাবার সাথে কথা বলি, আমার আব্বার সাথে। আমার আব্বা তখন ফোনে বাবা আমাকে বলেছিলেন যে তোমাকে তো ওই জিনিসগুলো ঠিক করতে হবে, এই ডিসক্রিপেন্সিটাই তোমাকে ঠিক করতে হবে, এজন্যই তোমাকে আইনটা মন দিয়ে পড়তে হবে। তুমি যদি আইনটা ঠিকভাবে পড়তে পারো, তুমি যদি ভালোভাবে রেজাল্ট বের করে আইনজীবী হতে পারো, হয়তোবা তুমি বিশাল সমুদ্রে ঢিল মেরে বিশাল জলোচ্ছ্বাস করে ফেলতে পারবা না, তবে হয়তোবা একটা চেষ্টা তুমি করতে পারবে। তোমার চেষ্টাটা যদি ভালো চেষ্টা হয় তখন অনেকেই তোমাকে হয়তোবা দেখে উদ্বুদ্ধ হবে, ফলো করবে না, বলছে উদ্বুদ্ধ হবে। তখন আমার মধ্যে স্পিরিটটা আসলো যে আচ্ছা তাহলে, কারণ বাবা আমার জীবনে অনেক বড় জায়গা নিয়ে আছেন, এখনো আছেন, উনি গত হয়েছেন, ওনাকে আমি হারিয়েছি 6 বছর হলো। তো আইন পড়াশোনার এই স্পিরিটটা আমি আব্বুর এই কথা থেকে পাই, এবং তখন আমার স্পিরিটটা বাড়ে আর কি। তো দ্য জার্নি ওয়াজ ফাইন, দ্য জার্নি ওয়াজ অল রাইট।
তখন বুঝিনি সত্যি কথা যখন আইন পড়তাম, যে পরবর্তীতে আমি অনার্স যখন শেষ করব, মাস্টার্স করব, বার ল করব, এটা জীবনে এতটা প্রভাব ফেলবে। এখন যখন পিছনে ফিরে তাকাই, আমরা যেরকম আমাদের রেয়ার ভিউ যখন আমরা গাড়ি চালাতে গিয়ে তাকাই পিছনে, তো আমি যখন রেয়ার ভিউতে তাকাই, আমি যখন দেখি ভিউটা যখন নিই, তখন মনে হয় ফ্যান্টাস্টিক, অলরাইট। বিকজ এখন অনেক কিছু দেখবার, বুঝবার, চিন্তা করবার ধরন এখন আমার বদলে গিয়েছে, যেটা 2006, 7, 8-এ এমন ছিল না। এখন এসে অনেক অনেক ব্যাপারে অন্যভাবে দেখি এবং আমার দেখে ভালোই লাগে। তো দ্য জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক। আই এম সো গ্রেটফুল টু ল, আই এম সো গ্রেটফুল আই স্টাডিড ল। এখন গান গাইছি, পড়াচ্ছি, ভবিষ্যতে আরো কোথায় যাব, কি করব না করবো জানি না, কিন্তু আইন পড়াটা আমার চিন্তা, ধারণা, ধ্যান, আমার বোধ, মনন, যেই শব্দচয়নই করি না কেন, এই সব জায়গাতে এর একটা সুপ্রভাব সর্বদা বিরাজমান। সো আই এম ভেরি গ্রেটফুল টু স্টাডিং ল। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছি যে কমেন্টের মধ্যে স্যার আপনার ভক্তরা অলরেডি আপনার গান শোনার জন্য বিভিন্ন ভাবে কমেন্ট করে বসেছেন। একজন লিখেছেন স্যার, আমি সাদ আমাদের কমেন্টে নিতে চাচ্ছি। তিনি লিখেছেন যে মুসাফির সিনেমার টাইটেল ট্র্যাকটা শুনতে চাই স্যার। হ্যাঁ, আমরা অবশ্যই শুনবো। সাদ আমাদকে বলতে চাচ্ছি আমরা অবশ্যই শুনবো স্যার থেকে, যদি স্যার পারমিট করেন। আমরা হয়তো এটা শেষে শুনবো। আপাতত স্যার আমরা আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। জি জি। আমি হয়তো স্যার আপনার কাছে যে প্রশ্নটি পরবর্তী নিয়ে যাব, আমি করতে যাচ্ছি আপনার কাছে, সেটা হলো যে আহ, আমরা বিগত দিনে দেখেছি স্যার আপনি বিভিন্ন র্যাপ গান উৎসর্গ করেছেন বিভিন্ন, এবং আপনার গানগুলোর মধ্যে অন্যরকম এক প্যাশন, মানে একটি প্যাশন কাজ করে। আহ, মানে ভিতর থেকে যে জাগিয়ে তোলার যে একটা বিষয়, আপনার গানগুলো শুনলে সেটি বোঝা যায়। এটা আমরা সবাই যারা যারা আপনার গান শুনি তারা জানি। এবং আপনার রাজত্ব Thank you, ব্যান্ডের thank you. মোটামুটি ফ্যান্টাস্টিক অনেক কটা গানই আমরা শুনেছি। রিসেন্টলি আপনি দেখেছেন যে আমরা দেখেছিলাম যে আপনি লাইভে এসে আপনি হলো যে করোনা ভাইরাসে যারা খুবই সামাজিকভাবে যারা খুবই দুস্থ, খুবই অসহায়ের মধ্যে জীবনযাপন করছেন, তাদের উদ্দেশ্যে আপনি স্যার একটি লাইভে এসেছিলেন, এবং লাইভ থেকে স্যার আপনি টাকা কালেক্ট করে দেন আপনি তাদেরকে দিয়েছিলেন। স্যার জি। আমাদের একটু ছোট করে স্যার আমাদের অ্যাসোসিয়েশনটা নিয়ে বলতে যাচ্ছি। আপনি আগের থেকে জানেন হয়তো আমাদের অ্যাসোসিয়েশনটি স্যার 2015 সালে গঠিত। আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে স্যার বর্তমানে স্যার আমাদের দুইটা প্রজেক্ট চালু আছে। একটা হলো আইন পরিবারের উপহার এবং আরেকটা হলো লিগাল ওয়েব সিরিজ। আইন পরিবারের উপহারটি স্যার আসলে ছোট করে বলতে চাই যে মানে বর্তমানে স্যার আপনার বিভিন্ন বিভিন্ন পেশার বিভিন্ন ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা বিভিন্নভাবে হয়তো ত্রাণ বলেন, সাহায্য বলেন হয়তো পাচ্ছে। স্যার আমাদের আইনের পরিবারটা নিয়ে স্যার আমরা আসলে খুবই কম মানুষকে দেখেছি স্যার চিন্তা করতে। জি। আমাদের আইনের পরিবারের মধ্যে স্যার শিক্ষানবিশ আইনজীবী রয়েছে, শিক্ষানবিশ আইনজীবী রয়েছেন, তারপর আপনার হলো যে বিভিন্ন আইনজীবী রয়েছেন যারা নব্য আইনজীবী, যারা নতুন ভাবে হয়তো কোর্টে এনরোল্ড হয়েছেন। তারা হয়তো স্যার অনেকে হয়তো স্যার মুখ ফুটিয়ে বলতে পারছেন না, এবং হয়তো বলতে অনেকের সমস্যা হচ্ছে যে তারা বিভিন্ন অসহায়ের মধ্যে আছে। আমরা হলো স্যার আমাদের আমাদের অ্যাসোসিয়েশন স্যার, আমরা আলহামদুলিল্লাহ আমাদের অ্যাসোসিয়েশনটি বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন, যেখানে স্যার অ্যাপ্রক্সিমেটলি 25,000 মেম্বার্স আমরা অ্যাড করেছি, জি। এবং এরা সবাই স্যার ল রিলেটেড। আমরা সবার থেকে স্যার হলো আপনার যারা আইনের পেশা মানে আইনের সাথে জড়িত তাদের থেকে স্যার আমরা হয়তো যে যার থেকে পাচ্ছি কালেক্ট করছি, এবং সেটিকে আমরা হলো বিভিন্ন ভাবে যাদের খুবই প্রবলেমে রয়েছে তাদেরকে হলো স্যার আমরা নাম এবং পরিচয় গোপন রেখে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। ইতিমধ্যে স্যার বাহ, আমরা 21 জনকে দিয়েছি, ইনশাল্লাহ আমাদের টার্গেট রয়েছে 100 জনকে দেওয়ার। বাহ, আমরা fantastic. ইনশাল্লাহ চেষ্টা করছি। এবং আমাদের বর্তমানে আরেকটা যে প্রজেক্ট চালু রয়েছে স্যার, সেটা হলো বিএলএস লিগাল ওয়েব সিরিজ। আমরা হলো স্যার আমরা হলো যে কয়েকটা সেশনে স্যার আমরা এরকম দেশের বিভিন্ন ব্যক্তিবর্গ যারা খুবই স্বনামধন্য ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে আমরা স্যার লাইভে আনার চেষ্টা করি, এবং তাদের থেকে স্যার আমরা হলো আইনের বিভিন্ন জগৎ, তাদের যে অভিজ্ঞতা রয়েছে, তাদের যে প্যাশন রয়েছেন, আমরা সেগুলো নিয়ে শুনি, এবং তাদের থেকে আমরা আমাদের আইনের এই জগৎটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে বিভিন্ন জায়গায় আমরা এটাকে আরো উপরে উঠাতে পারি, আমরা সেই বিষয়ে তাদের থেকে অ্যাডভাইস নিয়ে থাকি। বাহ, বাহ। স্যার জি আমাদের অ্যাসোসিয়েশনটি স্যার বিগত 15 সাল থেকে বিভিন্নভাবে কাজ করে আসছে। আমরা স্যার আইনের শিক্ষার্থী, ছাত্রছাত্রী এবং আইনজীবী যারা রয়েছেন সারা বাংলাদেশের সকল আইনজীবী এদের মাঝখানে স্যার আমরা কাজ করি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তো স্যার আমি বলতে যাবো স্যার যে আপনি আপনি যে পেশাটি স্যার আপনি চুজ করে নিয়েছেন, বর্তমানে শিক্ষকতা পেশা, এই শিক্ষকতা পেশা এবং স্যার আপনার যে গানগুলো রয়েছে, আই মিন আমরা তো জানি স্যার আপনি হয়তো এক্স ক্যাডেট ছিলেন, আপনি ঝিনাইদহ ক্যাডেট জি, কলেজ থেকে পাস করেছেন। জি, জি। আমরা জাস্ট একটু জানতে চাচ্ছি আপনার থেকে, যদি আপনি বলতেন যে আপনার বাবা একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন,
জি। আপনার এই আইন পেশায় স্যার আসার বিষয়টা কি স্যার আপনার বাবার ইচ্ছা ছিল? যেহেতু আপনি অলরেডি একজন এক্স ক্যাডেট ছিলেন এবং আপনি হয়তো একজন বড় র্যাপার, হয়তো এটা আগের থেকে অনেক আগের থেকে চিন্তা করতেন, হয়তো দেশের জন্য গাবেন, মানুষের জন্য গাবেন। আপনার এই আইন পেশা স্যার আসার যে ইচ্ছাটা আমাদেরকে যদি একটু বলতেন, যে আমরা কি জানতে চাচ্ছি যে এটা কি আপনার বাবার উদ্দেশ্য ছিল নাকি স্যার আপনি নিজ থেকে স্যার উদ্বুদ্ধ হয়েছিলেন? বাবা, আমার যেটা বলছিলাম যে বাবার অত্যন্ত বড় ভক্ত আমি। আমার মানে ব্যক্তিগতভাবে মানুষ হয়তোবা তার বাবাকে ফলো করেই, আমি বোধহয় তার থেকে একটু বেশি। তো তার প্রতি অনেক বেশি ভালোবাসা, অনেক প্রেম সবসময় বোধ করতাম, এখনো বোধ করি। তো আব্বুও ক্যারেক্টার পড়েছেন, ঝিনাদা, আমিও ঝিনা ক্যারেক্টার পড়েছি। তো আমি বেসিকলি আমার সাথে স্যুট করে আর কিছু মনে হয় না হতো যদি আইন না হতো, এটা এখন বুঝি। শুরুতে একটু বিরক্ত হয়েছিলাম, কারণ ব্যাপার হচ্ছে আমি আইনের, যেহেতু আমাদের বাসায় মাসাল্লাহ ভালো একটা চেম্বার ছিল খুলনায়, এখনো চেম্বারটা আছে খুলনাতে, আমি তো আইনের ডিএলআর আইএলআর দেখেই বড় হয়েছি। মানে পারলে ডিএলআর আইনের উপরে আমি গিয়ে ওটা নিয়ে খেলাধুলা করতাম, যেটা হয় আর কি। বাসার সাথেই তো চেম্বার ছিল আমার বাবার। তো পরে যখন দেখলাম এগুলাই আবার পড়তে হবে, এই মোটা মোটা বইগুলো পড়তে হবে আবার, এ তো মহাবিপদ, তখন মেনে নিতে পারিনি। তো প্রথমে মাথায় কাজ করছিল যে আগে ইংল্যান্ড যাই, ইংল্যান্ড যেটা জরুরি বেশি, আমি গিয়ে ওইখানে মিউজিকের পড়াশোনা করব, আমি আগে যাই, তো আগে ইংল্যান্ডটা আমার জাস্ট যাওয়া দরকার। তো এইচএসসি পাস করলাম ক্যাডেট কলেজে 6 বছর, তো মাশাআল্লাহ একদম ভালো, একদম রুটিন জীবন। ভোর 5টায় উঠো, 10:30টায় লাইটস অফ, দিনের মধ্যে 16 বার ড্রেস চেঞ্জ করতে হয়, মেপে মেপে কথা বলতে হয়, মেপে মেপে সময়ের মধ্যে খেতে হবে। এই জীবনের পরে একদম পরিপূর্ণ স্বাধীনতা, বিলেত জীবন। তা আমি মনে করেছি আমি আগে যাই, আগে জাস্ট গিয়ে পৌঁছাই, ভিতরে তো আমার মিউজিক, আমি তো মিউজিক পড়বো, এই ব্যাপার স্যাপার ব্লা 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 ব্লা। পরে আস্তে আস্তে হঠাৎ দেখলাম ভালোই লাগা শুরু করলো, মানে প্রথমে মনে হতো নট ব্যাড, আবার যখন দেখলাম যে হোয়াটস হ্যাপেনিং, যেটা বলছিলাম যে আমি যেটা পড়ছি অনেক ক্ষেত্রে আমি আব্বুর মুখে শুনে এসেছি, মানুষ এই করে, মানুষ সেই করে, মানুষ আইন অমান্য করছে, মানুষ আইনকে সম্মান করে উঠতে পারে না। আমার কাছে খুব প্রশ্ন, কেন এটা করে, এটা কেন করবে, এটা তো এইভাবে বলা ছিল, এটা ওইভাবে করলেই হয়, কেন উনি টাকা নিয়ে টাকা ফেরত দেন নাই, কেন কেন ওনাকে আঘাত করা লাগলো, কেন কেন উনি ওনাকে এভাবে মেরে বসলেন, কেন এটা কেন, এই যে কেন কেন। তখন আব্বু বললেন, তোমার এই কেনর জবাব বাবা আমি দিয়ে উঠতে পারবো না, কিন্তু যারা ভুক্তভোগী, যদি এদের পাশে দাঁড়াতে চাও একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেক্ষেত্রে বাবা তোমাকে আইনজীবী হতে হবে। সেক্ষেত্রে মানুষের জন্য কাজ করার রাস্তা তোমার খুলে যাবে, তুমি নিজেও ভালো থাকতে পারবা, মানুষের জন্য কাজ করতে পারবা, মানুষের ভালোবাসা পাবা, দুটো পয়সাও কামাতে পারবা, এবং ইট ইজ চ্যালেঞ্জ এভরি ডে ইউ গো ফর এ হিয়ারিং। আব্বু বলতেন মুভ করা, আব্বু বলতেন প্রত্যেকদিন যখন আমি মুভ করি একটা নতুন চ্যালেঞ্জ। এটা কিন্তু বাবা বলতেন যে এটা কিন্তু জেতা হারা না, একটা চ্যালেঞ্জ, যে একটা নতুন লড়াই। আমি এই লড়াইটার জন্য কিভাবে প্রস্তুত করেছি নিজেকে, আগের রাতে কতখানি পড়াশোনা করতে পেরেছি, কি কি বই আমি ঘেটেছি, কোন কোন কেস রেফারেন্স আমি আনবো, আমার অপোনেন্ট কিভাবে আমাকে ডিফিট করতে পারে, আমি তাকে কিভাবে রিবাটাল দিব, কিভাবে সাজাবো। সো পুরা একটা প্ল্যান, ইট ইজ কাইন্ড অফ আ ওয়ার। এগুলো শুনে আমি খুব মানে উৎসাহিত হতাম। তো আব্বুর উৎসাহ উৎসাহ পেয়েই শুরু করা, পরে এটাকে ভালোবেসে ফেলা। তো একদম শুরুতে আমি আগ্রহী ছিলাম না, আমার ডেফিনেট ইচ্ছা ছিল আমি মিউজিক রিলেটেড পড়াশোনা করবো। থ্যাংক ইউ স্যার। আপনি আসলে স্যার আপনি আইন পেশাটা নিয়ে যে বলেছেন স্যার, আমার মনে হয় যারা বর্তমানে হয়তো এইচএসসি পাস করেছেন, হয়তো যারা হলো যে আপনার আইনটা নিয়ে চিন্তা করছেন, হয়তো আপনার কথা শুনে হয়তো অনেক উদ্বুদ্ধ হবেন যে আইন পেশাটাকে কেন বেছে নেওয়া উচিত। আমি আপনার কমেন্ট সেকশনে যেতে যাচ্ছি। আপনার কমেন্টে আপনার অলরেডি আমাদের যারা রয়েছেন তারা হলো অলরেডি, হ্যাঁ, আপিয়া বাড়ি নামের একজন কমেন্ট করেছেন স্যার, যে স্যার আমি আপনার অনেক বড় একজন ফ্যান, আপনার গান আমার খুবই পছন্দ, আর আপনি এত সুন্দর করে কথা বলেন, অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে। ধন্যবাদ আপিয়া বাড়ি আপনাকে। জি, আমি আরেকটি কমেন্টে চলে যাচ্ছি স্যার। জি, আমি মনিকা রশিদ স্যার একটি কমেন্ট করেছেন, আমি সেই কমেন্টে যেতে যাচ্ছি, আপনার উদ্দেশ্যে করেছেন। তিনি লিখেছেন যে কেউ যদি তার নিজের মেধা সত্যটা বিক্রি করতে চায় বা কপিরাইট প্যাটেন্ট করতে চায়, সেক্ষেত্রে তার করণীয় কি হবে? জি, মনিকা রশিদ, আমি আপনার প্রশ্নটি পেয়েছি, আমি স্যারকে ট্রান্সফার করে দিচ্ছি, স্যার আপনার মতো করে যদি বলতেন। জি জি জি, বেসিক্যালি এটা কিন্তু কপিরাইটে যাবে, পেটেন্টে যায় না।
এটা মেধাস্বত্ব আমরা যখনই শিল্পকর্মের কথা বলছি, ওয়ার্কের কথা বলছি, কবিতা হোক, চিত্র হোক, গান হোক, তখন সেটা কিন্তু স্পেসিফিক আমাদের আইপিএল এর কপিরাইটের ভিতরে পড়ছে, ঠিক আছে? যেটা অনেক ক্ষেত্রে প্রচলিত ভাবে আমরা আইপিআরও বলি, ইন্টেলেকচুয়াল আইপিআর, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ইন জেনারেল ওভারঅল। আর আরো বেশি স্পেসিফিকেশনে গেলে আমরা বলতে পারছি যে কপিরাইট ল আমাদের কপিরাইটের মধ্যে পড়ছে। সো আমি যদি আমার মেধাস্বত্ব, সে আমি একটা গান বানিয়েছি, আমি সুর করেছি, আমি লিখেছি, আমি গেয়েছি, এবার আমি আমার গানটা কারোর কাছে বেচে দিতে চাই, সেল করে দিব। তো এখানে আমাদের প্রচলিত আইন যেভাবে বলছে আমি বেচতে পারি, আমি কাউকে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে যে রাইটটা আমার থেকেই যাবে, যেটাকে আমরা বলছি মোরাল রাইট। আমি যদি কোনো রেকর্ড লেবল যারা কন্টেন্ট অ্যাকুমুলেট করে ইউটিউবে অথবা ধরেন ফেসবুক আর অন্য কোনো মাধ্যমে, আগে যেরকম ডিভিডি সিডির প্রচলন ছিল, এখন তো নেই এগুলা, এরকম কোনো একটা গানের রেকর্ড লেবল তারা যদি আমার কাছ থেকে আমার গানটা মেধাস্বত্ব কিনে নেয়, তাহলে কিন্তু তারা বেসিক্যালি এটার আর্থিক যেই কি বলে এটাকে, যে প্রণোদনা, আর্থিক যেই লাভটা, এটা তারা চাইলে তাদের কাছে রাখতে পারে। সেটা বেসিক্যালি আমার জীবদ্দশায় 60 বছর এবং মানে আমার জীবদ্দশা এবং মৃত্যুর পর 60 বছর আর কি। সো যেদিন পর্যন্ত আমি বেঁচে আছি তারপরে আরো 60 ইয়ার্স, ইফ আই বেসিক্যালি সেল ইট। কিন্তু আমার নামের যে জায়গাটা, যে কোনো রেকর্ড লেবল কিন্তু বলতে পারবে না, ধরেন একটা রেকর্ড লেবল আছে তার নাম ক, রেকর্ড লেবল কখনো বলতে পারবে না এই গানটা গেয়েছে, কেমন কিভাবে গায়। একটা কোম্পানি তো গান গাইতে পারে না, কিন্তু হ্যাঁ কোম্পানিটা ওই গানটার সত্ত্বাধিকারী, তারা কি করতে পারছে, এটা নিয়ে হয়তোবা একচেটিয়া ব্যবসা করতে পারছে, এটা থেকে যা পয়সা আসবে তারা সেই পয়সাটা নিজেরাই পেতে পারে, কিন্তু কখনো বলতে পারবে না যে এটার মোরাল রাইট সেই কোম্পানির কাছে আছে। তো এমন হতে পারে শিল্পী পরিপূর্ণভাবে তার মেধাস্বত্ব পুরো বেচে দেননি, সেখানে 50-50% রেখেছেন, হতে পারে। মোরাল রাইট সবসময় শিল্পীর কাছেই থাকে। ইকোনমিক রাইট, যেটা ইকোনমিক রাইটটা হতে পারে যে যেভাবে ডিলিং হয়, এটা 50-50 হতে পারে, এটা 100% দিয়ে দিতে পারে কেউ, এটা 70-30 হতে পারে, যেভাবে ডিলিং আসেন কেউ, অথবা এককালীন টাকা নিব, প্রতি মাসে মাসে নিয়ে যাব, ডিপেন্ডস যে কে কিভাবে কন্ট্রাক্ট করছে, কে কিভাবে এগ্রিমেন্টে আসছে। তো বেসিক্যালি ইয়েস, আমাদের কপিরাইট আইন, যেটা আমি মাঝে মাঝে বলি শিশু আইন, 2000 সালে এসছে, অ্যামেন্ডেড 2005-এ, 20 বছরও সেভাবে যে উঠতে পারেনি শিশু আইন। এই শিশু আইনের পরিবর্তন হয়তো আরো বেশি প্রয়োজন, কিন্তু এখন পর্যন্ত যতটুকু যা আছে সেখানে অবশ্যই আমি মেধাস্বত্ব কাউকে দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমাকে আইন কিন্তু অ্যালাউ করছে, আমি লাইসেন্স দিয়ে দিতে পারছি কাউকে, একচেটিয়া বা একটা সার্টেন টাইমের জন্য, 5 বছর 10 বছর যেটাই হোক না কেন, আমি দিতে পারছি। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যটি স্যার আমাদের সামনে তুলে ধরার জন্য। জি, আমরা কমেন্ট সেকশনে আরো যাব, আপনার ফ্রেন্ডরা আপনার জন্য কমেন্ট করছেন। জি, আমরা কমেন্ট সেকশনে একটু পর আবার আসছি। আমি এখন বর্তমানে আমার পূর্বে যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেখানে ফিরে যাচ্ছি। আমি স্যার বর্তমানে স্যার আপনার কাছে যে প্রশ্নটি করতে চাচ্ছি যে আপনি এতক্ষণ শিল্পসত্তা নিয়ে যে স্যার যে মূল্যবান বক্তব্য দিয়েছেন, সেটি ধারাভাষ্যে স্যার আমরা যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটা হলো যে স্যার, একজন এখন বেশিরভাগ শিল্পীরাই স্যার অনলাইনের দিকে ঝুঁকছেন। হ্যাঁ, একজন শিল্পী স্যার তার অনলাইনের জগতে তার শিল্প সত্তাটাকে নিরাপদ রাখার জন্য স্যার আমাদের যে বর্তমানে যে আইনটি রয়েছে, সেই আইনটি কি স্যার পর্যাপ্ত আপনি কি মনে করেন? এবং পাইরেসির যে বিষয়টা স্যার, আমরা জানি যে স্যার পাইরেসির বিষয়টা হয়তো শিল্পী সমাজকে স্যার ধ্বংস করার জন্য অত্যন্ত মূল্যবান একটি বিষয়। আমরা পাইরেসিটা কোনোভাবে হয়তো বন্ধ করতে পারছি না, যদিও আইনটা রয়েছে, আমাদের একটা শাস্তি বিধান রয়েছে। আপনি স্যার এই শিল্প সত্তারা যদি কেউ চুরি করে স্যার, মানে পাইরেসি বলেন অথবা আপনার তাদের যে অনলাইনে যে এটা রয়েছে, ঝুঁকিটা রয়েছে, সেটা যদি কেউ চুরি করে, এর জন্য স্যার শাস্তির বিধানটা স্যার কতটুকু প্রয়োজনীয়, আপনি যদি আপনার মতো করে একটু বলতেন। দেখেন, আইনজীবী হিসেবে বললে আমি হয়তো বা শাস্তির বিধান বাড়াতে হবে, শাস্তি দাও, শাস্তি কেন দেয়া হচ্ছে না, কেন আমরা ধরতে পারছি না, এই কথাবার্তাগুলো বলবো। আমি শুধুমাত্র আইনজীবী হিসেবে বলবো না, আমি একজন নাগরিক হিসেবে বলবো, শিল্পী হিসেবে বলবো। এটা বলতে গিয়ে প্রথমে আমি বলবো সাধারণ মানুষকে আগে সচেতন করতে হবে এই ব্যাপার সম্বন্ধে, যে একজন শিল্পী, একজন সৃষ্টিশীল মানুষের সৃষ্টিকর্ম, এটাকে মূল্যায়ন করার বিবিধ রাস্তা রয়েছে। এটাকে মূল্যায়ন মানে করবার সাথে করা যায় টাকা দিয়ে। শিল্পীও বাসার বিল দেন, যিনি চলচ্চিত্র বানান তাকেও খেয়ে পরে বাঁচতে হয়,
যিনি তারকা হয়ে গিয়েছেন তার বাসাতেও কিন্তু ইলেকট্রিক বিল রাখে, তার সন্তানকে স্কুলে পাঠাতে হয়। তো বিষয় হচ্ছে যিনি প্রডিউসার থাকেন, চলচ্চিত্র হোক গান হোক, তার ক্ষতিটা প্রধানত হয়। আমরা দেখি যে আমরা খুবই মজা পাই, মজা করি, ছোটবেলায় দেখা গেছে আমিও করতাম যখন এত ডিটেইলে জানতাম না। এই যে আমরা MP3 তে গান পাস করছি, এই অমুক ভাই একটা ভালো গান আসছে, এখন অমুক ভাইয়ের ভালো গান আসছে, আমি কিন্তু পাইরেসিকে একটা এক্সেলারেশন দিলাম, আমি কিন্তু পাইরেসিকে জাস্টিফাই করে দিচ্ছি। আমরা কিন্তু আগে ছিল আমাদের ছোটবেলায় ব্লুটুথ সংস্কৃতি, ব্লুটুথে পাস করতাম আমরা। ব্লুটুথের আগে ছিল একটা ডিস্কের মধ্যে 500 খানা গান, মাশাআল্লাহ সব কিন্তু পাইরেটেড। তো আমরা কিন্তু তখন বুঝতাম না। তো আইনের থেকেও বড় দরকার আমাদের বোঝা যে আমরা যখন কাউকে না বলে কারোর বই নিয়ে চলে যেতে পারি না। আমরা যদি কারোর কাছ থেকে বই নিয়ে যাই, তাকে বলবো, অথবা সে যদি বলে তোমাকে বইটা আমি দিতে পারি, তুমি 7 দিনের জন্য এই বইটা নিতে পারো, তুমি এই বইটা 7 দিনের জন্য নিচ্ছ, তুমি এর বিপরীতে আমাকে 30 টাকা দিবা। আমি তাকে 30 টাকা মূল্যটা দিয়ে বইটা নিয়ে গেলাম। আচ্ছা, একজন একটা বই লিখেছেন, বইমেলায় তার বইটা এসেছে, আমি গিয়ে তার বইটা কিনলাম, একটা কপি কিনে মাশাআল্লাহ আমি সুন্দর ফটোকপি করা শুরু করলাম, করে আমি আমার মতো বই আবার বানালাম, বানিয়ে নীলক্ষেত বা অন্য কোথাও গিয়ে আমি বাজারজাত করে দিচ্ছি। এই কিন্তু আমি ইনফ্রিঞ্জমেন্টে আসলাম। হ্যাঁ, আমি কিন্তু তার রাইট যেখানে, হয়তো বা এই রাইটটা এই শিল্পীর কাছে আছে, অথবা তার পাবলিকেশন যে হাউস, পাবলিশ যে হাউসটা করেছে সেই হাউসের কাছে আছে, আমি কি করলাম, এদের যে লফুল যে রাইটটা ছিল এটাকে ইনফ্রিঞ্জ করে আমি দিয়ে দিলাম বাজারে। সে বেচছে 50 টাকা, আমি দিলাম 30 টাকায়। আমার শ্রোতা, আমার যে পাঠক, মানে বইয়ের ক্ষেত্রে বলছি, সে ভাবছে বই মেলায় বইটার দাম 50, আমি তো একটু ঝাপসা ঝাপসা ফটোকপিতে পেয়ে যাচ্ছি 30, আই গো ফর 30। কিন্তু উনি বুঝতে পারতেছেন না, ইফ ইউ গো ফর দ্যাট 30, ইউর ফেভারিট রাইটার ইজ নট গেটিং মানি আউট অফ ইট। সো আপনি যে রাইটার বই পড়তে পছন্দ করেন, উনি যদি নাই বাঁচেন, উনি যদি না খেয়েই মরে যান, কথার কথা, আপনি আর বই কোত্থেকে পাবেন? সেম গোজ উইথ সাম ফিল্ম প্রডিউসার, সেম গোজ উইথ সাম আর্টিস্ট, শিল্পী, সুরকার, গীতিকার, যাই হোক না কেন, একই কথা। সো আমাদের সাধারণ মানুষের না ব্যাপারটা বুঝতে হবে আগে, সচেতনটা আমাদের প্রধানত হওয়াটা প্রয়োজন। এরপরে শিল্পী, শিল্পীকেও জানতে হবে, শিল্পীকেও জানতে হবে তার কপিরাইট সংক্রান্ত অধিকার সম্বন্ধে, তাকে বুঝতে হবে। সে হুট করে কোনো একটা এগ্রিমেন্টে সাইন করে দিতে পারে না, সে জেনে বুঝে তার সব সত্য কাউকে দিয়ে দিতে পারে না, সে তার মূল্যায়ন তাকে তো পেতে হবে, তাকে তো সহায়তা নিতে হবে আমাদের কাছে, মানে আমি হই বা অন্য আইনজীবী হন যারা প্র্যাকটিস করছেন, তার কাছে যেতে হবে, যিনি এক্সপার্ট তার কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে ভাই এগ্রিমেন্টটা আমি বুঝতে পারছি না, আমাকে রেকর্ড লেবল দিয়েছে, আমাকে পাবলিকেশন হাউস দিয়েছে। তো যারা এক্সপার্ট আছেন, আইনজীবী যারা আছেন, তাদের শরণাপন্ন হতে হবে না। আপনি পেটে ব্যথা হলে ডাক্তার সাহেবের কাছে যান। এদিকে যখন কোন একটা উকিল সমস্যা হচ্ছে, তখন আপনি না উকিলকে পয়সা দিব না, কেন উকিলকে কেন পয়সা দিবেন না? আপনার ডাক্তার সাহেব আপনাকে যে সাপোর্টটা দিয়েছেন, আপনাকে উকিল সাহেব সে কি সাপোর্ট দেবে? উকিলরা খারাপ কেন? উকিলরা খারাপ ভাই? আপনি তো বা আপনার পিতার মৃত্যু হয়ে যাওয়ার ঠিক ইমিডিয়েট পর পর 1 বিঘা জায়গা ছাড়েন না, আপনার ভাইয়ের সাথে গ্যাঞ্জাম করতেছেন, আপনি আপনার ভাইয়ের উপরে একটা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তেছেন ছোট্ট একটু জায়গা নিয়ে, তখন তো উকিল সাহেবরা আপনার পাশে এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে, উকিল সাহেব যদি খারাপ হয়, আপনারা ভাইরা মারামারি করে মরে যান, আমরা খারাপ, কালো কোট যারা পড়ে তারা খারাপ, আমরা যদি এত খারাপই হই তাহলে কোর্টের পাশে আসবেন না। আপনার ভাইয়ের সম্বন্ধে আপনি কেন মামলা করতে আবার কোর্টে আসেন, আবার হাজির দিতে কোর্টে আসেন? বললাম আর কি উদাহরণস্বরূপ, এগুলো ক্লাসে মাঝে মাঝে ওদের পড়াতে গিয়ে বলি, ওরা বলে স্যার আমাদেরকে লয়ার বলে লায়ার, আমি এগুলো খুবই এগুলো আমলে নিবেন না। এসব কথাবার্তা যারা বলে তাদেরকে বলবেন আপনাদের উপরে সৃষ্টিকর্তার আশীর্বাদ নেমে আসুক, আপনারা সঠিক চোখে সঠিক বোধে পৃথিবী দেখেন, মানুষ দেখেন, এবং অনুগ্রহ করে যদি এরপরে কোনো বিপদ আপদ হয় কখনো আমাদের কাছে আসবেন না, আমরা খারাপ। আপনার গৃহস্থলী কোনো ঝামেলা, আপনার জমি জমা নিয়ে সমস্যা, চাকরি করতে গিয়ে আপনি বেতন পাচ্ছেন না, আপনাকে ফায়ার করে দেওয়া হয়েছে, আপনার কাছে টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছে না, তখন তো ঠিকই এই কালোকরদের কাছে আসতে হয়, তখন তো অন্য কোনো রাস্তা নেই। তো এনিওয়ে, এক কথা অনেক কথা চলে আসে, যেটা বলছিলাম, সো আইনের যে জায়গা কপিরাইটে রয়েছে, ইনফ্রিঞ্জমেন্ট করলে, পাইরেসি করলে যে জায়গা যেভাবে আছে, এটা তো আছেই। আমি বলবো সচেতনতা জরুরি আগে, সাধারণ মানুষ, শিল্পী, এরপরে আইন। আইন যেটা আছে নট ব্যাড, সোফার যেটা চলছে, আমাদের আইনটা নতুন আইন বলছি এসেছে, ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক খুশি। 20টা বছর হলেও এসেছে, আগে হলেও এসেছে আর কি। এবং কিছু পরিবর্তন প্রয়োজন, সেটা কিভাবে? এখন ইউটিউব এসছে, এখন ফেসবুক এসছে, ইনস্টাগ্রাম এসছে। তো
একদম ডিরেক্টলি আমাদের আইনে আমি পাইনি কোথাও যে ইউটিউব ফেসবুক সংক্রান্ত কথাবার্তাগুলোকে যুক্ত করে কোনো প্রফেশন আছে আমাদের আইনে, যেগুলো হয়তো বা খুব অদূর ভবিষ্যতে না, মানে কি বলবো এটাকে, অদূর ভবিষ্যতে আর কি আমরা এটাকে পেয়ে যাব, এটা পাওয়াটা জরুরি আমাদের। কিন্তু তাহলে এই ইন্টারন্যাশনাল যেই মার্কেটে ব্যবসা বাণিজ্য হচ্ছে গান নিয়ে, তার সাথে আমরা কমন সুরে থাকতে পারি। না হলে কিন্তু আমরা থাকবো আমাদের মতো আটকে আমাদের আইন নিয়েই। আর ইউটিউব ফেসবুক, যদি ওগুলো ইউএস বেসড ল ফলো করা হচ্ছে, আমরা ইউএস বেসড লকে টিক দিয়েই দিচ্ছি যে হ্যাঁ আমরা ইউএস বেসড ল এখানে মনিটরিং ল হবে সেটা বলেই দিচ্ছি, তারপরেও আমাদের আইনকে আরো যদি আমরা স্মার্ট বানাতে পারি এই টেকনোলজির পৃথিবীতে, এই গ্লোবালাইজেশনের পৃথিবীতে, তাহলে বোধহয় আর্টিস্টের রাস্তা খুলে যায় আন্তর্জাতিক মহলেও আমাদের সম্মানী, আর্থিক সম্মানীটা এটা কালেকশনের জন্য আর কি। সো এক্স্যাক্টলি, অনেক অনেক কথা হয়ে গেল, অনেক কথা হয়ে গেল। জি ধন্যবাদ স্যার আপনার বক্তব্যগুলো এরকম সাজিয়ে সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করার জন্য। আমি দেখতে পাচ্ছি স্যার আপনার কমেন্টে স্যার আপনার ভক্তরা স্যার আপনার গান শোনার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছেন। একজন লিখেছেন যে গানের জন্য আজকে তো গান এই গাইতে মৃত্যুর চলেছি। জি আমরা আমাদের আপনার যে ভক্ত রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা হয়তো আপনাদের আপনার যে রিকোয়েস্ট রয়েছে সেটা তো স্যারের কাছে পৌঁছাবো, বাকিটা স্যারের ইচ্ছা স্যার গাবেন কিনা। যে কমেন্টে না, আমি লিখছেন যে ভাবছি কিন্তু একজন লিখেছেন যে রোহান রহমান, জি 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 স্যার একজন লিখেছেন যে এই মৃত্যুর মিছিলে বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে, অনেক ভালোবাসা আপনার জন্য। জি ধন্যবাদ আপনাকে। জি জি জি, কত জি আমি সত্য। আরেকজনের কমেন্টে চলে যাচ্ছি। জি বেশিরভাগই স্যার আপনার স্টুডেন্ট দেখা যাচ্ছে স্যার, সবাই আপনার প্রশ্ন করছেন, সবাই বলছেন যে স্যার আপনি আমরা আপনার স্টুডেন্ট হতে পেরে খুবই নিজেদেরকে গর্ববোধ আমার করছি। ছাত্রছাত্রীরা এসেছে সবাই। আচ্ছা, জি ওরা আচ্ছা ক্লাসেও আমার কথা শুনে আসে, আবার এখানেও চলে এসছে। আমি ভাবতাম বোধহয় ক্লাসে না পারতে শুনে, যখন স্যারের কথা না শুনে তো উপায় নেই। হ্যাঁ, 1.5 ঘন্টা ক্লাস, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি 1.5 ঘন্টা কিভাবে বসে থাকতাম ক্লাসে। 1.5 থেকে 2 ঘন্টা সম্ভব? ওদেরকে পড়াতে গিয়ে মাঝে মাঝে বলি যে কোনো তো উপায় নেই, আপনার তো শুনতেই হবে আমার কথা। আইন যেহেতু পড়তে এসছেন, শিক্ষক হিসেবে আমাকেও পেয়েছেন, অনেককেই পেয়েছেন, এখন তো পড়াচ্ছি, আপনারও কিছু করবার নেই, শিখছেন। তো মনে করতাম যে বোধহয় বাকি সময় আর শুনতে চাইবেন আমার কথা। এখন ঈদের ছুটিতে, ঈদের পরে আবার এখানে সবগুলো ঢুকে কথা শুনছে, আজকে সত্যি অনেক ভালো লাগছে। আজকে আমার স্টুডেন্ট যারা আছে বলবো যে অনেক ভালোবাসা। তার মানে হয়তোবা ওনাদের স্যার মোটামুটি টুকটাক খারাপ পড়ায় না আর কি, হয়তোবা। নাহলে আমি ভেবেছিলাম আজকে সবার আগে আমার এআইবিএন কেউ আসবে না, যে নাকি ক্লাসেও শুনি কথা বলছে, আবার আজকেও এই ছুটির মধ্যে আবার এসে কি কথা শুনবো, একটা কি একটা অবস্থা। তো ব্যাপারটা এরকম ঘটেনি, এজন্য ভালো লাগছে। না আমার নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়িয়েছি আমি মাস 6 মতো, মাস 8 নর্দার্নে পড়িয়েছি। তার আগে আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ছিলাম, ওখানে আমি 1 সেমিস্টার ছিলাম। এআইবি তে প্রায় 2.5 বছর হয়ে গেল। এর আগে এলসিএলএস এ পড়িয়েছি, নটিংহ্যাম ল একাডেমিতে পড়িয়েছি। ওগুলো পার্ট টাইম ছিল, ওগুলো পার্ট টাইম পড়াতাম। তো আমার ভালো লাগে, আমার ভালো লাগে। আমার আমার খুব, আমার মনে হয় যে আমি একটা একটা কেমন জানি মনে হয় যে আমি কিছু একটা 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 সাম ফিলোসফি আম পুটিং আমার স্টুডেন্টের ভিতরে আমি দিচ্ছি, একটা ফিলোসফির চেষ্টা করি। যখন তারা কোর্টে যাবে, তারা যখন আইনের হয়ে ফাইটটা করবে, তারা যখন মানুষের জন্য লড়াইটা করবে, জাস্টিসের ফ্লেমটা তারা তুলে ধরবে, সবচেয়ে বড় প্রাপ্তি হবে তখন আমার। আমি ক্লাসে অনেক কথা বলি, এগুলো এগুলো নিয়েই দেখা যায় আমি অনেক কথা বলি ওদের সাথে। কারণ আমরা জানি ওই পড়াশোনা হয়ে যায়, পড়াশোনাটা মন দিয়ে ধারা উপধারা প্রেসিডেন্টস হয়ে যাবে, কেস রেফারেন্স, কেস মুখস্থ। আমরা সব পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে আমাদের প্রচলন। বাঙালি মোটামুটি পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে না, 4টা 5টা পর্যন্ত পড়াশোনা করে। কিন্তু কিছু কিছু মৌলিক ব্যাপার যেগুলো বইতে সরাসরি বলা নাই, যেগুলো প্র্যাকটিসে গিয়ে চলে আসে, আমি চেষ্টা করি ক্লাসে আমার পড়ার ফাঁকে ফাঁকে এগুলো ওদেরকে শেখাতে, যেগুলো আমার মনে হচ্ছে বেশি জরুরি। তো এই তো মানে আই এম সো হ্যাপি মাই স্টুডেন্টস আর হিয়ার এন্ড দে আর অ্যাপ্রিশিয়েটিং देयर স্যার, থ্যাঙ্কস ভেরি মাচ। জি ধন্যবাদ স্যার আপনাকে অনেক। আমি দেখতে পাচ্ছি স্যার আপনার বিভিন্ন স্টুডেন্টস কমেন্ট করেছেন অলরেডি। যে একজন করেছেন স্যার তমাল মজুমদার, তিনি লিখেছেন যে স্যার আমাদের অসাধারণ ভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল পড়িয়েছেন। জি তো আমি এখন স্যারের কাছে চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর করবে। স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা হলো যে ইদানিং স্যার হয়তো
অনলাইনে এই জিনিসটি খুব বেশি দেখা গিয়েছে, যেটি হলো যে অনলাইনে লেখালেখি এবং আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি এবং আপনার যে কার্টুনিস্ট যে বিষয়টি রয়েছে, কার্টুন বানানো যে বিষয়টি রয়েছে, এটি নিয়ে যদি আপনি একটু বলতেন। আই মিন, আমি দেখেছি স্যার, এবং সারা বাংলাদেশে অনেকেই দেখেছেন, অনেকেই জানেন যে অনলাইনে লেখালেখি করার কারণে হয়তো বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা হয়েছে, হয়তো তারা এখন হয়তো সেই শাস্তি শাস্তি অনুযায়ী স্যার সেই শাস্তির তাদের এখন তাদের উপযুক্ত শাস্তি হয়েছে এবং সেই শাস্তি তারা ভোগ করছেন। আপনি যদি একটু অনলাইন যারা কলামনিস্ট রয়েছেন, আই মিন অনলাইন কলামনিস্ট, এবং যারা আপনার অনেক শ্রোতা রয়েছেন, অনেক ভক্ত রয়েছেন, যারা আপনার মতো হয়তো গান পছন্দ করেন, হয়তো গান অথবা লেখালেখি করেন স্যার, আপনি তাদের উদ্দেশ্যে একটু বলবেন যে কিভাবে স্যার নিজেদেরকে এই এই অনলাইনে স্যার এই যে ঝামেলাটা রয়েছে, আই মিন এই মামলার যে বিষয়টা, এটাকে কিভাবে এড়িয়ে চলা যায়। আই মিন কিছু লিখতে গেলে কি কি বিষয় আমাদের মাথায় অথবা আমাদের চিন্তা রাখা উচিত যে হ্যাঁ, এগুলো আমাদের অবশ্যই অনলাইনে লেখালেখি করার সময় আমাদের করা যাবে না। খুবই ট্রিকি জায়গা, প্রচন্ড ট্রিকি একটা জায়গা, এবং ভেরি স্মার্ট কোয়েশ্চেন। আই অ্যাপ্রিশিয়েট ইউর কোয়েশ্চেন। দুপাশে কথা আছে। এটা ডিপ্লোম্যাটিক হয়ে যদি কেউ ভাবেন যে আমি ডিপ্লোম্যাটিক হয়ে বলছি, ভাবতে পারেন, কিন্তু আমি আসলে মিন করছি, এটা আসলে মিন করে আমি বলছি। দুপাশে কথা আছে। দেখেন, প্রথমত যদি আমি একজন শিল্পী লেখক হিসেবে নিজেকে মানে আমি বলে আনি, সেক্ষেত্রে বলবো যে আমার লেখার স্বাধীনতা, আমার চিন্তার স্বাধীনতা, আমার যে মুক্ত বাকের যে আমার স্বাধীনতা, এটা কোনোভাবেই যেন খর্ব না হয়। আমি লিখব, আমাকে লিখতে দিতে হবে। আবার একইভাবে আমি যে লেখাটা লিখছি, এই লেখাটার কোনো কুপ্রভাব যদি সমাজে পড়ে, এটার কোনো কুপ্রভাব যদি রাষ্ট্রযন্ত্র কর্তৃক গৃহীত হয় এমন করে যেটা রাষ্ট্রযন্ত্রের জন্য ক্ষতিস্বরূপ, সেক্ষেত্রে কিন্তু বৃহত্তর স্বার্থে সমাজ রাষ্ট্রের জন্য সেটা ক্ষতির একটা বড় জায়গাও কিন্তু ঘিরে থাকে আর কি। সব জিনিসটা দুপাশে কথা আছে। আমরা মাঝে অনেক লেখা দেখছিলাম যে কালো কানুন নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এই ডিবেট কিন্তু চলবে, এই ডিবেটটা থামবে না। আমি এখানে যে কথাই বলি না কেন, এই ডিবেটটা চলে আসছে, এটা চলে যাবে। কারণ দুপাশেই কথা থাকবে। কেউ বলবেন যে কেন আমার আইন দিয়ে আমার লেখাকে থামিয়ে দেওয়া হবে, এটা কি ধরনের কথা। আবার এটাও সত্য, আমি এমন কিছু লিখে বসতে পারি না যেটা প্রপাগেট করে কোনো অশান্তিকে। আমি এমন কোনো কিছু লেখা লিখে বসতে পারি না যেটা কোনো গুজবকে ছড়াতে, যেটা আমাদের মানুষের জন্যই ক্ষতি হবে, নাগরিক হিসাবে আমাদেরই ক্ষতি হবে, এটাকে আমরা অ্যালাউ করতে পারি না। সো এখানে আমার বাহনটা কি হবে? বাহনটা যদি বলেন, সেক্ষেত্রে লেখক হিসেবে টেকনিক্যাল হওয়ার কোনো রাস্তা নাই আমাদের। টেকনিক্যাল হলেও সেক্ষেত্রে যদি কারোর চোখে পড়বে না এমনও কোনো ব্যাপার নাই, সেটাও চোখে পড়তে পারে কারো। টেকনিক্যাল হয়েও দেখা যাবে মামলা আমরা পেয়ে বসছি। তখন বলবো শেষ রিসোর্ট যেটা আমাদের কোর্ট। সো কোর্ট যদি জাস্টিসকে একদম 100-তে 100 আপহোল্ড করে, যেটা আমি বিশ্বাস করি আমাদের কোর্ট করে, ভবিষ্যতে কোর্ট আরো সুন্দর করে করবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ, সেক্ষেত্রে কিন্তু আমি যদি কোনো কিছু লিখি যে লেখাটা মনে হতে পারে যে না, এটা কারণ মনে হয়েছে যে এখানে মামলা হবে, লেখাটা ঠিক হয়নি, আমি কিন্তু কোর্টে গিয়ে বের হয়ে আসতে পারবো, বের হয়ে আসতে। কিন্তু আমি যদি এমন জায়গা পেয়ে যাই যে কোনো রকম আইন নাই, সেক্ষেত্রে কিন্তু নেতিবাচক জায়গাও রয়েছে। সবাই সবার মতো কি লিখবে না লিখবে, এবং কে কিভাবে কোন পোস্টটা কিভাবে আমলে নেবে। দেখেন, খুব স্বাভাবিকভাবে আমার আম্মা ফেসবুকের, আমি একদম ব্যক্তিগত উদাহরণ দিই, ফেসবুক যখন শুরুর দিকে বাংলাদেশে খুব প্রচলিত হচ্ছে, বিগত 5-6 বছর আগে, যে বাংলাদেশে যখন প্রচলনটা বাড়ছে, শুরুর দিকে আম্মু কোনো একটা তথ্য আমাকে দিলেন, খুবই আজব একটা তথ্য। আমি বললাম, মা তুমি তথ্য কোত্থেকে পেলা? এটা তো অমক আমাকে পাঠিয়েছে। আমি অমক পাঠিয়েছে, অমক কোত্থেকে পেলো সেটা তো আমি জানি না। আমি ওয়েট, তুমি কোনো অথেন্টিক সোর্স থেকে খবরটা জেনেছো? হ্যাঁ, তোমার এই আঙ্কেল উনি অথেন্টিক নাম, আম্মা উনি অথেন্টিক, ঠিক আছে, তুমি তার প্রতি তোমার খুব ভালো গুডউইল আছে, উনি কখনো মিথ্যা বলতেই পারেন না। উনি কোত্থেকে পেয়েছেন এই নিউজটা, উনি কোত্থেকে জানলেন? কারণ আমি কথাটা শুনেই বুঝতে পারছিলাম এটা অনলাইনে যে হক্স গুলো চলে, এরকম কোন একটা হক্স হবে, কোন একটা ভেইগা, খুব একটা চাকচিক্য মার্কা একটা কথা, কোন একটা বিষয়। আমি এত ডিটেলে গেলাম না। তো মাকে বুঝিয়ে বললাম, মা আমরা অথেন্টিক সোর্স না হলে এই খবরগুলো মা অন্য কাউকে বলো না, মানুষ আসবে। হ্যাঁ, তোমাদের জেনারেশন অথবা তোমাদের জেনারেশন অনেকে জিনিসগুলো আমলে নিয়ে উঠতে পারবে না, কিন্তু যারা নতুন জেনারেশন যারা ফেসবুকে ঢোকে, তারা বলবে দেখেন এই মুরব্বীগুলো কি শেয়ার করে, মুরব্বীগুলো কি কি জিনিসপত্র দিচ্ছে। তো ওরা কিন্তু ওদের মতো করে
ব্যাপারগুলোকে আলোচনায় আনবে। তো মা তুমি একটু খেয়াল করো যে এটা কোন সোর্স, যদি একটা সংবাদপত্র হয় কোন সংবাদপত্র, এটা লেজিটিমেসি কতটা কি আছে আমাদের কাছে, কতটা অ্যাকসেপ্টেবিলিটি আছে আমাদের কাছে, গভর্নমেন্ট থেকে দেয়া কোনো সংবাদ আমি কোনো মাধ্যম থেকে পেয়েছি কিনা, কোনো ভেরিফাইড পেজ থেকে কারোর কাছ থেকে একটা নিউজ আমি পেয়েছি কিনা, অথবা কোনো গেজেটের মাধ্যমে এটা এসেছে কিনা, কোনো প্রজ্ঞাপন গেজেট যেটাই হোক না এসেছে কিনা, একটু খেয়াল রাখতে হবে। মা যেহেতু আমার মা আইনের সার্কেল থেকে আসেননি, যদিও আইনজীবীর ঘর করেছেন, আইনজীবীর মা, তো উনি অ্যাটলিস্ট আমার কথাটা বললেন হ্যাঁ বাবা এটা ঠিক এক্স্যাক্টলি, আমি জি মা। সুতরাং এই যে উদাহরণটা দিলাম, যদি আবার আইন নাও থাকে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বিপদটাও আছে। সো we need to strike the check and balance here. We don't have any other choice but to establish that greater good. We must strike check and balance. Either we basically cannot prevail peace. Yep. জি, ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে যাদের মনে প্রশ্নটা ছিল তাদের হয়তো অনেকাংশে তাদের হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে হয়তো তাদের কি কি ফলো করতে হবে এবং কিভাবে হয়তো এই জিনিসগুলো হয়তো তাদের কন্টিনিউ করতে হবে সব ঝামেলা এড়িয়ে। জি। আমি একটু স্যারের কমেন্টে চলে যাচ্ছি। কমেন্টে অলরেডি স্যার আমরা হলো যে হয়তো যদি স্যার আমরা যদি অ্যাজিউম করে নেই স্যার হয়তো 30টার মধ্যে 20টা কমেডি আসতেছে আপনার মুখ থেকে স্যার একটা গান শুনতে যাচ্ছে সবাই। এখন আমি বারবার আপনাকে বলবো স্যার, কারণ কমেন্টে স্যার তারা আপনার ভক্তরা করছে, এটা আমার কিছু করার নেই। যদি স্যার আপনি আপনার মতো করে জি আপনি যদি বলেন স্যার আমরা শেষে শুনবো স্যার, সমস্যা নেই। না আমি রিসেন্টলি চাঁদরাতে ফেসবুক লাইভে এসে 4 ঘন্টা লাইভ করেছি। জি স্যার। এবং আমি জানতাম না 4 ঘন্টা হচ্ছে হাইয়েস্ট লিমিট লাইভের। আমি যখন 4 ঘন্টা প্রায় 4 ঘন্টা হচ্ছে আমাকে ফেসবুক বলছে বাবা তোমার আর 2 মিনিট বাকি। আমি বলছি এ তো নতুন ইতিহাস, আমি তো মানে অলিম্পিকে মোটামুটি এবার স্বর্ণ টর্ণ জিতে যাচ্ছি বোধহয় মনে হলো আমার কাছে। তো আমার তো মনে হচ্ছে যে এবার তাড়াতাড়ি থামাতে হবে, তো আমি ইমিডিয়েটলি থামালাম। পরে দেখলাম there was this রুল যেটা 4 ঘন্টাই হয়। তো ওই দিন আমি অনেক গান করেছি, ওই দিন আমি অনেক বিনোদন দিয়েছি, কারণ ওই দিন আমার টার্গেট ছিল আমি টাকা তুলবো, সো আমাকে বিনোদন দিতে হবে। আজকে যেরকম অনেক কিঞ্চিত ভারী কথা হয়তো বলছি, কিঞ্চিত আইনের কথা আসছে, ওই দিন আমি একদম আই পুটা হ্যাট, আমি টি শার্ট পরে একটু লম্ফ জম্প করে একটু দ্যাট র্যাপার মি এটাকে আরো বেশি অ্যাডভান্টেজ দিয়ে আই হ্যাড টু মেক মানি ফর মাই ডিস্ট্রেস পিপল অফ মাই কান্ট্রি। সো একটা মাশাআল্লাহ একটা 22-23 হাজার টাকার একটা অ্যামাউন্ট আমি ইমিডিয়েটলি আমার শ্রোতার মাধ্যম থেকে ইমিডিয়েটলি আমি কালেক্ট করতে পেরেছিলাম। ওটা পরে আমি আবার দিয়ে দিয়েছি, যথাযোগ্য ভাবে দিয়েছি, এবং ওটার টেক কেয়ার করবে ওরা অবশ্যই। এবং আরো টাকা আসছে। মজার ব্যাপার, স্টুডেন্টরা বলি, ফ্যান বেস বলি, দেশের বাইরে যারা আমাকে ভালোবাসে তারাও এখানে বিশ্বাসের ব্যাপারটা কাজ করে। তো আমি বুঝতে পারি এটা, যারা আমাকে মনে করে যে না এই ভদ্রলোককে বা এই অভদ্রলোক যাই মনে করুক, একে দিলে হয়তো বা জিনিসটা ঠিকঠাক কাজে লাগতে পারে, মানে চুরি চামারি ব্যাপারটা হবে না হয়তো বা, তারা আমাকে টাকাটা দিচ্ছে, যে টাকা হোক, 500, 1000, 2000, 5000 যাই হোক না কেন। সো এটাও খুব আনন্দের ব্যাপার যে কিছু মানুষ ভালোবাসেন, একটু বিশ্বাস হয়তো বা করেন। তো ওটা থেকে আমি চেষ্টা করছি। তো ওই লাইভের কথা বলছি, ওই লাইভটা আমার চ্যানেলে আছে। আমার চ্যানেলে গিয়ে লাইভটা দেখলে 3-4 ঘন্টা আপনার প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি কফি খাবেন, চা খাবেন, খেয়ে ধৈর্য নিয়ে আপনি 3-4 ঘন্টা লাইভটা দেখবেন। ওখানে র্যাপ করেছি, গান করেছি, র্যাপ করতে গিয়ে মাঝখানে ভুলে গিয়েছি, শ্রোতাকে জিজ্ঞেস করেছি, শ্রোতা আবার ওয়ার্ড বলে দিয়েছে, সেটা আবার গিয়েছি। ওখানে একটা সুন্দর নাট্যকলা যজ্ঞ সাধন হয়েছে। ওখান থেকে দেখবেন। আজকে এসেছিও একটা অন্যরকম অ্যাটায়ারে। আজকে একটু আমার একদম আইনজীবীরা আছেন, আইনের ছাত্রছাত্রী আছে, আজকে একটু এভাবে থাকি। আমার আজকে ইচ্ছা করছে আজকে একটু এভাবে থাকতে। স্যার আমরা আসলে বর্তমানে স্যার হয়তো 100 কমেন্টের উপরে কমেন্ট পেয়েছি স্যার। এখন এর মধ্যে হয়তো স্যার অনেকেই কমেন্ট করেছেন আপনাকে গান গাওয়ার জন্য। আই ডোন্ট নো স্যার, হয়তো যদি কমেন্ট আরো বাড়ে আমি আবার আপনার কাছে নিয়ে আসবো। জি শেষে গাইবো জি সমস্যা নেই স্যার। আমি সকল শ্রোতা এবং যারা কমেন্ট করেছেন সকলের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে স্যার এগ্রি করেছেন গান গাবেন। আপনারা কেউ বর্তমানে আর গান নিয়ে কেউ কিছু বলেন না, ইনশাল্লাহ স্যার আমাদের শেষে হয়তো একটা গান উপহার দিবেন। ঠিক, আমি অন্যান্য কমেন্টে চলে যাচ্ছি। জি জি প্লিজ। জি, একজন লিখেছেন স্যার, আপনার হয়তো স্টুডেন্ট, তিনি লিখেছেন হয়তো যে ওনার নাম হচ্ছে তাওসিয়া হক। স্যার আমাদের স্যার বেস্ট। জি ধন্যবাদ আপনাকে। ও থ্যাংক ইউ। জি না আবার একটু জি, আমি দুষ্টুমি করে বলে রাখি যে
রানিং স্টুডেন্টরা যদি এরকম কথা বলে আশা করে সামনে গ্রেড মার্কস দেওয়ার সময় স্যার যদি ভালোবেসে 2-1 মার্ক বেশি দিয়ে দেয়, এগুলো এগুলো কিন্তু হবে না। ও খাতার জায়গায় আজকে এটা এখানে না, বেসিক্যালি জোকস অ্যাপার্ট, আমি জানি ওরা খাতাতে অনেক বেশি ভালো করবে। ওদের খাতায় যেভাবে ওরা লিখবে সেখানে এখানে এসে কথা বলে নাম্বার ওরা আদায় করার চেষ্টা করবে না। ওদেরকে আমি সেভাবে শিখাইনি, ওদেরকে আমি শিখিয়েছি যেভাবে, ওরা সেভাবেই ভালোভাবে শিখে না লিখছে, এবং ওরা ওদের মার্কস ওরা খাতায় লিখেই ওরা অর্জন করে নিবে। এবার তো আমরা অ্যাসেসমেন্ট নিয়েছি অন্যভাবে অর্জন করে, আমি জাস্ট দুষ্টুমি করছিলাম। না, থ্যাঙ্কস ভেরি মাচ, থ্যাংক ইউ। এই ভালোবাসাগুলোই জীবনে প্রাপ্তি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি দেখতে চাচ্ছি স্যার এখানে আরেকজন কমেন্ট করেছেন যে স্যার ডিজিটাল সাইবার আইনটি বাক স্বাধীনতার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা। মোহাম্মদ শাহিন আলম এই প্রশ্নটি করেছেন যে ডিজিটাল সাইবার আইনটি বাক স্বাধীনতার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা। আপনি কি স্যার এই বিষয়ে কোনো মতামত দিতে চাচ্ছেন? আচ্ছা, জি জি জি, আপনি এই বিষয়ে বলেছেন। আমি হয়তো নেক্সট কমেন্টে চলে যাচ্ছি। জি, সেটা হলো যে স্যার একজন লিখেছেন, স্যার আপনার হয়তো খুবই বড় একজন ফ্যান, তিনি লিখেছেন স্যার আমি তৌফিক ভাইয়ের গানের খুব বড় একজন ফ্যান, বরিশাল থাকি, আমি ওনার স্টুডেন্ট না, তবুও আমি তাকে শিক্ষকের মতো শ্রদ্ধা করি। জি ধন্যবাদ আপনাকে আহিদুল আলম পনির, জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, পনিরকে আমি চিনি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে চিনি আমি। ও নিজেও র‍্যাপ করে, গান করে, খুব ভালো ছেলে। জি স্যার, আমি আপনার কাছে একটু স্যার আমাদের আমি একটু সময় নিয়ে নিব। আমি ওই যে আমার পেজ থেকে শেয়ার দিতে চাচ্ছি, শেয়ারটা দেয়াই হচ্ছে না। আমি একটু শেয়ার দিয়ে নি। আমার পেজ থেকে আমি এখনো বোধহয় শেয়ার দিইনি। সমস্যা নেই। আচ্ছা, আমি একটু শেয়ারটা দিয়ে দিতে পারলে বোধহয় জিনিসটা ভালো হতো। জি জি স্যার, এত সময় আমি শেয়ার দিইনি, মানে কথার মধ্যে এটাই হয়। আমার ক্লাসও এমন হয়, আমার স্টুডেন্টরা জানে যে পড়াতে পড়াতে এক বিষয় থেকে অন্য বিষয়, সেখান থেকে আরেক বিষয় কোথায় যে চলে যায়, আমি সামনে একটাকে বসিয়ে রাখি যে আপনি আমাকে খেই ধরিয়ে দিবেন। সো হঠাৎ করে এরকম হাত তুলে বলে স্যার আজকের বিষয় ছিল স্যার আমাদের, এক্স্যাক্টলি, থ্যাঙ্কস ভেরি মাচ। তখন আমি শুরু করি, একটা থেকে আরেকটা থেকে যেটা হয়, আইন তো শাখা প্রশাখা, মানে একটার মধ্যে ঢুকে গিয়ে আরেকটা, এর মধ্যে জীবন বোধ চলে আসে, কারণ জীবনকে বাদ দিয়ে আমি কোনো কিছু বলতে দেখতে পারি না। সো কারণ আমার ওদেরকে ওই কথাগুলো বলতে হয়, আমি যখন পড়াই আমার মাথায় এই জিনিসগুলো কাজ করে যে আমি কিন্তু খালি পড়িয়েই গেলাম। এখন পরে যখন কোর্টে গিয়ে যদি এটার সাথে মিল ওরা খুঁজে না পায়, বা অমিলও যদি খুঁজে না পায়, তখন তো জিনিসটা ব্যাটা বলে মিলবে না। সো প্র্যাকটিসে কি করতে হবে, যাচ্ছে সাথে কিভাবে কথা বলতে হতে পারে, চেম্বারে কিভাবে কথা বলতে হবে, সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ডিল করতে হবে, ক্লায়েন্ট কিভাবে কথা বলতে হবে, অন্য একজন বিজ্ঞ আইনজীবীকে কিভাবে অ্যাড্রেস করতে হবে, দুষ্টুমি করলেও দুষ্টুমির ধরনটা কতটা পরিমার্জিত হবে, বা কতখানি কি কোন ওয়ার্ড ডিপিক্ট করতে পারি আমরা, কোন শব্দ চয়ন করে বন্ধুদেরকে বলতে পারি, কোন শব্দ চয়ন করে আমরা বিজ্ঞ আইনজীবীদেরকে বলতে পারি, জাজ সাহেবকে বলতে পারি। এই যে আমাদের প্রাত্যহিক জীবনের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এগুলো আমি চেষ্টা করি ওদেরকে একটু শেখাবার জন্য। আর অবশ্যই ক্লাসে তো একটু দুষ্টুমি মজা করতেই হয়, তা না হলে 1.5 ঘন্টার দীর্ঘমেয়াদী আমাদের এই যে ক্লাসগুলো রয়েছে, এটা তো ঘুম আনিয়ে দিতে পারে। আমার নিজেরই স্টুডেন্ট লাইফে ঘুম আসতো ক্লাসের মধ্যে। তো আমার সবসময় মনে হয় যে বাচ্চা কাচ্চার জন্য ঘুমিয়ে না যায়, তখন একটু দুষ্টুমি করে, একটু মজা করে, একটা দুটো ফান করে আবার জায়গায় ফিরে আসা, ওদেরকে ধরে রাখা বৃত্তের মধ্যে, এটাও চ্যালেঞ্জিং। বাট আই লাভ মাই স্টুডেন্টস, দে হ্যাভ বিন ভেরি গুড সো ফার, যতগুলো জায়গায় পড়িয়েছি। সো ইট ইজ ফাইন, ইট ইজ গুড। ইয়েস। থ্যাংক ইউ স্যার। আসলে স্যার ঘূর্ণিঝড় এবং আমফানের তাণ্ডবে স্যার আমাদের আসলে বাংলাদেশের খুবই ক্ষয়ক্ষতি হয়েছেন, এবং ইনশাল্লাহ স্যার আমরা হয়তো এই সমস্যাটি, প্রতিকূলতার সমস্যাটি স্যার আমরা হয়তো কাটিয়ে উঠবো। এবং যার কারণে স্যার হয়তো আমাদের নেটের একটু প্রবলেম হচ্ছে, আমরা আসলে জি নেটের কারণে আমরা হয়তো ঠিক মতো হয়তো শুরু করতে পারিনি, একটু দেরি হয়েছে আমাদের। জি আমি হলো যে স্যারের কাছে এখন যে প্রশ্নটি করতে যাচ্ছি, যে আপনার সম্পূর্ণ নিজস্ব মতামত অনুযায়ী স্যার আমি দিবেন আশা করি। সেটি হলো যে স্যার আমরা যারা আইনের শিক্ষার্থী রয়েছেন, শিক্ষক ছাত্রছাত্রী রয়েছি, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন যে আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য আমরা এই যে জগৎটা, এই যে সভ্যতাটা রয়েছে, এই সমাজটা রয়েছে, আমরা সেখানে নিজেদের বিভিন্ন প্রতিকূলতা যে আমাদের যে অবস্থা রয়েছে সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমরা পড়াশোনার পাশাপাশি আমরা হয়তো সম্পূর্ণ একজন আইনজীবী হওয়ার আগে
আমাদেরকে স্যার আপনি সাজেস্ট করবেন আমরা কি করতে পারি আমাদের আইন পেশাটাকে স্যার হয়তো ভালোভাবে বোঝার জন্য, আইন স্টুডেন্টের জন্য যদি কিছু বলতেন। আমাদের আইনের শিক্ষা মোটেও কিন্তু রকেট সায়েন্স না, সমাজ বিজ্ঞানের মধ্যে পড়ে, সোশ্যাল সায়েন্স। তার মানে সমাজের সাথে খুব বেশি কিন্তু আমরা একটা যোগাযোগ রেখে তারপরে কিন্তু এই পেশায় আসছি, পড়াশোনা করছি। সমাজ বহির্ভূত হয়ে কল্পলোকে বসে থেকে আইন পড়ে পরে যদি আমরা আশা করি যে আমরা সমাজকে নিয়ে নিতে পারবো, সমাজ আমাদের নিয়ে নিতে পারবে, সমাজ আর আমাদের আদান প্রদান সহজ হয়ে যাবে, তাহলে কঠিন ব্যাপার। আইনের বই যখন আমরা পড়ছি, আইন যখন পড়ছি, জানছি, সেকশন মুখস্থ করছি, কেস ল পড়ছি, প্রেসিডেন্স জানছি, পড়ছি, বড় বড় যাচ্ছে ডিসিশন গুলো পড়ছি, উচ্চ আদালত আপিল বিভাগের ডিসিশন গুলো পড়ছি, ওকে। কিন্তু আমাদের ভুলেগুলো চলবে না। আলটিমেটলি আমাদের কোথায় এসে প্র্যাকটিসটা করতে হবে। আমরা যারা জেলা শহরগুলোতে আছে সেখানে আমাদের কোর্ট আছে। এরা ঢাকায় আমরা ভাবছি একদিন আমি জেলা শহর থেকে এসে আমি ঢাকায় উচ্চ আদালতে যাব, ওকে। সবার ওই স্বপ্নের জায়গাগুলো একটু আগে ভাগে ঠিক করে রাখতে হবে। স্বপ্ন কয়েকখানা রেখে দিতে হতে পারে, স্বপ্ন এ, স্বপ্ন বি, স্বপ্ন সি প্রয়োজন হতে পারে। সো শুধু পড়েই গেলাম আর বাস্তব পৃথিবীতে কি ঘটছে এটা জানলাম না, এটা হলে বিপদ। এখন যে সময়টা এসেছে, আর এই কোভিডের টাইমে এটা কিন্তু তুলকালাম একটা পৃথিবী শুরু হয়ে গেছে। আমরা তো মানে উন্নয়নশীল দেশ, আমাদের দেশটাও শিশু, 50 বছর মতো আমাদের দেশের বয়স, বৃহৎ চোখে দেখলে আমাদের দেশের জন্ম কিন্তু খুবই অল্পকাল। বড় বড় দেশ যেখানে সামলে উঠতে পারছে না এই কোভিডের এই বিপদ, আমাদের জন্য তো অবশ্যই কঠিন। আমরা এই লকডাউন দিচ্ছি, আমরা এই ছাড়ছি, কারণ আমরাও তো বুঝে উঠতে পারছি না। কারণ জীবন না জীবিকা আলোচনা একটা হচ্ছিল, এক্স্যাক্টলি এটা তো খুবই টেকনিক্যাল জায়গা, এটা তো বুঝে ওঠা কঠিন ব্যাপার, সবার জন্য নতুন এক্সপেরিয়েন্স। সো আমাদের সুপারম্যান হতে হবে এখন। যারা আইন পড়ছেন, শুধু আইন যারা পড়ছেন তা না, যারা আইন অন্য কিছু পড়াশোনা করছেন, উই হ্যাভ টু বি সুপারম্যান। কিভাবে সুপারম্যান হব? সব দিকে আমাদের কিঞ্চিত জ্ঞান রাখতে হবে। আইনের পাশাপাশি অন্যান্য দিকেও আমাদের জ্ঞান রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমি আইন পেশায় প্রথমে নিযুক্ত হয়ে ইনকাম করতে পারবো না। এটা নিশ্চয়ই আপনারা এই পেজে যারা যারা এসেছেন প্র্যাকটিসিং লয়াররা সবাই এই কথা বোধহয় বলে গিয়েছেন। তো আমিও ওই চর্বিত চর্বণটা করব, কারণ শুরুতে ইনকাম নাই, আনলেস আপনার জীবনে কোনো একটা অন্যরকম এক্স ফ্যাক্টর ঘটে যাচ্ছে। গতানুগতিক গল্প হচ্ছে 100 জনের 99 জন শুরুতে প্র্যাকটিসে এসে দিন শেষে 200 টাকা 300 টাকা হাইয়েস্ট হলে পেতে পারেন, নাও পেতে পারেন। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে আপনি পাশাপাশি কি করে দুটো পয়সা ইনকাম করতে পারেন সৎ পথে। এখন একটা প্রচলিত শব্দ আমরা শুনি, এন্টারপ্রেনারশিপ। আপনি স্বেচ্ছা প্রণোদিত হয়ে কোনো ব্যবসা বাণিজ্য করবেন বা কিছু করছেন, আইডিয়া জেনারেট করে কারো কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে কোনো কিছু করবেন কিনা। তো এরকম কাজগুলো চিন্তা করতে হবে আমাদের। অনলাইনে আমি দেখি এখন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনার লেখালেখি করে পয়সা ইনকাম করা যায়, আইন সংক্রান্ত না, আইনের বাইরেও। লিখতে হবে প্রয়োজন, যাদের ইংরেজি ভালো, যারা মনে করেন যাদের ইংরেজিতে দক্ষতা আছে বলে মনে করেন, তারা লেখালেখি করেন। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে লেখালেখি করে আপনার লেখার হাতটা আরো ভালো করেন। যারা মনে করছেন স্যার আমার তো ইংরেজি একটু দুর্বল আছে স্যার, আমি আন্তর্জাতিক মাধ্যমগুলো ধরতে পারছি না, তাহলে পড়াশোনা করেন। আমি সেদিন আমার স্টুডেন্টকে একজনকে বলেছি যে আপনার সব ভালো, গ্রামারের সংকট আছে। যেহেতু আমাদের বাংলাদেশের প্রচলিত আইন যেটা আছে সেখানে এখনো আমাদের ব্রিটেন কর্তৃক দেয়া যে আইনগুলো ছিল, প্রচুর আইন এখনো ব্রিটিশ আমাদের আইন সব রয়েছে। তো আপনাকে তো ইংরেজির দক্ষতা বাবা একটু রাখতেই হবে, এটা তো আন্তর্জাতিক বাহন। তো বই পড়েন, গল্পের বই পড়েন, একটা ইংরেজি মুভি দেখেন, মুভি থামিয়ে দেন, ওয়ার্ড যেটা শিখলেন লিখে রাখেন, 5টা এরকম ভালো মুভি দেখেন, 5টা মুভি থেকে প্রচুর শব্দ আসবে, প্রচুর অ্যাকসেন্ট শিখতে পারবেন, একটা ভাব প্রকাশের ধরন কিভাবে করতে হয় শিখতে পারবেন। একটা ইংরেজি গান শোনেন, সেই গানে যদি ব্রিটিশ কোন, আমি বলি যে মোস্টলি বলি যে ব্রিটিশ সিঙ্গারদের গান শুনতে, কারণ আমাদের কিন্তু ব্রিটিশ ল। সো অ্যাকসেন্ট ওয়াইজ, ওয়ার্ড ডিপিকশন ওয়াইজ, কোন সেন্স মেক করার ক্ষেত্রে কিভাবে তারা ব্যবহার করছেন দেখেন। আপনি গল্পের বই পড়েন। সো এগুলা আমাকে বিনোদন দেয়। বিনোদনের ফাঁক থেকে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং নলেজ কিন্তু আমি নিয়ে নিতে পারছি। এগুলো কখন কিভাবে কাজে লাগে আমরা জানি না। সো এই জন্য বলছিলাম, মাঝখানে দেখছি যে কোভিড এর সময়ও অনেক ট্রেনিং এসছে, যারা সুযোগ পেয়েছে আমার পরিচিত অনেকে দেখেছি আমি ট্রেনিংটা করেছে, অনলাইন বিভিন্ন কোর্স আসছে,
অনলাইনে বড় বড় ইউনিভার্সিটিগুলো, এভেন্চুয়ালি মেডিওক্র ইউনিভার্সিটিগুলো দেশের বাইরের, তারা বিভিন্ন কোর্স অফার করছে, ফ্রি কোর্সেস। শেখেন, নেন, এই সময়টা কাজে লাগান। এবং এর পাশাপাশি যেগুলো বলছিলাম, যদি কেউ মনে করেন শিক্ষকতায় আসতে চান, আপনি পড়াতেও পারেন। ও লেভেলস লেভেলস অনেকে যারা ব্রিটিশ ল পড়ে, তারা এ লেভেলস লেভেলস অনেককে প্রাইভেট টিউশনিও দেয়, পড়াচ্ছে, সহায়তা করছে, হতে পারে, নট ব্যাড। এবং অন্য যাদের জায়গা রয়েছে, হতে পারে কি ইউটিউবার, হতে পারে কেউ ফেসবুকে কন্টেন্ট বানায়, ডু ইট। I know someone who was my student when I used to teach at LCLS, যখন পড়াতাম ওখানে আমি। সে কিন্তু এই এখন এই হিউমারের জগতে খুব নাম করা, ও খুব ভালো করছে এবং কারেন্টলি বিপিটিসি করছে। ওকেও আমি একই প্রশ্ন করেছি যে আমি তো হয়তোবা হিপ হপ গান র্যাপ করে আইন করে পার পেয়ে যাবো, তুমি তো পুরো মোটামুটি কৌতুক করো, কৌতুক অভিনেতা, আমি তোমারটা দেখতে চাই, তুমি কি করবা, তোমাকে এবার আমাদের আইন সমাজ কিভাবে নেবে। তো আমাকে বলছে স্যার আমি তো ভাবছি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি আমাকে অ্যাডভাইস করবেন, আপনি আমার আশায় বসে আছেন। আমি বলছি সামটাইম আই নিড টু সি মাই স্টুডেন্টস হাউ দে রোল, সো বেসিক্যালি আই এম ওয়েটিং হাউ ইউ ম্যানেজ ইট এন্ড আই নিড টু লার্ন ফ্রম ইউ। স্যার দোয়া করেন যে বিপিটিসিটা পাস করতে পারে, আগে ব্যারিস্টারটা হই। আমি বলছি না, ইনশাআল্লাহ হয়ে যাবে, ফোকাস। সো ওভারঅল আমি যেটা ইন জেনারেল বলবো যে সুপারম্যান হতে হবে। বাংলা, ইংরেজি পড়েন, বই পড়েন, অন্য কিভাবে আর্ন করা যায় সেই রাস্তা চিন্তা করেন। আইনের পাশাপাশি আমাদের এখন ক্ষেত্র কিন্তু অনেক আছে, কোভিড এর পরে কিন্তু ক্ষেত্র সংকুচিত হবে, আবার বাড়বেও। কর্পোরেট এন্টিটি গুলা কিন্তু আইনজীবী খুঁজবেন। আপনি ঘরে বসে এরপরে যারা অফিস করবেন, ভবিষ্যতে আপনি মাস্টার্স করবেন, আপনি ফার্দার হয়তো এরিয়ার কোর্স করবেন, আপনি দেশের বাইরে মাস্টার্স করতে যেতে পারেন, অনলাইন কোর্স আপনি করতে পারেন। দেশের বাইরে যাওয়া আগামী কয়েক বছর হয়তো আমাদের হবে না, সারা পৃথিবীর যে অবস্থা। তার মানে অনলাইন কোর্সে আমাদের ভরসা, টাকা দিয়ে হোক টাকা না দিয়ে হোক বিভিন্ন কোর্স থাকবে, এই কোর্সগুলো করেন। আপনার সিভিটা বড় হোক, সিভির পাশাপাশি নিজে শেখেন, এটাকে এক্সিকিউশনে আনেন। যারা ফিমেল স্টুডেন্ট যারা আছে, অনেকেই চায় না কোর্টে যেতে, কারণ অনেক ক্ষেত্রে আমরা মেয়েদের জন্য এখন পর্যন্ত খুব ভালো হয়তো বা কোর্টের একটা পরিবেশ সৃষ্টি করতে পারিনি, অনেক ক্ষেত্রে তো পেরেছি আমরা। তো ফিমেলদের অনেকের ইচ্ছা থাকে তারা কোর্টে যাবেন না, কর্পোরেট প্র্যাকটিসে যাবেন। ওকে, সেটা যদি হয়ে থাকে তাহলে সেভাবে নিজেকে আপনি রেডি করেন। আপনি ব্যাংকিং ল নিয়ে ফার্দার পড়াশোনা বেশি করেন, আপনি কোম্পানি ল তো পড়ছেন, যেটা আমরা পড়াচ্ছি, আরো কিভাবে আপনি নিজেকে একটা ভালো জায়গা দিতে পারেন, অনলাইন রিসার্চ করেন, পড়াশোনা করেন। গুগল স্কলার আছে, ভেরি জেনারিক গুগল স্কলার, ইভেনচুয়ালি তাও তো গুগল স্কলার আছে, গুগল স্কলারে যান, লেখেন, পড়েন। সো মোট কথা এর মধ্যে থাকতে হবে, যদি বিনোদন চান এর মধ্যে থেকে বিনোদন নিতে হবে। আইন সংক্রান্ত, আইন রিলেটেড বিভিন্ন ফিল্ম হতে পারে, দেখেন, বই পড়েন, এছাড়া রাস্তা নাই। টাইম যেটা আসছে কঠিন সময়, সো আমাদেরকে সব দিকে পারদর্শী হতে হবে বাবা, এছাড়া রাস্তা নেই, সুযোগ নেই। জি, ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর করে স্যার আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসলে আপনি যখন বলছিলেন স্যার, আমরা আসলে মানে আমার মতো মনে হচ্ছে যে স্যার আমার মতো সবাই স্যার আপনার কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনছিল। আপনি খুবই যৌক্তিক এবং সুন্দরভাবে সবার কাছে, সবার মনের ভিতরে যে কথাগুলো বোঝার জন্য যে কথা রয়েছে আপনি সেই কথাগুলোই বলেছেন। জি, আমি একটু কমেন্টে যেতে যাচ্ছি। আপনার একজন তো হয়তো অনেকক্ষণ ধরে স্যার উনি একটা কমেন্ট করছেন, আমি ওটা কমেন্ট দেখতে পাইনি, আমি এক্সট্রিমলি সরি। মিস্টার আলী হাসান রাজ, উনি লিখেছেন যে স্যার লাভ ইউ ফ্রম দ্য ডেপথ অফ মাই হার্ট। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আই হ্যাড এ কোশ্চেন, হাউ ক্যান আই ফাইন্ড আউট দ্য প্রিন্সিপাল অফ আ কেস ইন পাবলিক ইন্টারন্যাশনাল ল। মিস্টার আলী হাসান রাজ, আমি আপনার প্রশ্নটি স্যারের কাছে পৌঁছে দিয়েছি। এখন বুঝতে পারিনি উনি বলেছেন স্যার যে হাউ ক্যান আই ফাইন্ড আউট দ্য প্রিন্সিপাল অফ আ কেস ইন পাবলিক ইন্টারন্যাশনাল ল। পাবলিক ইন্টারন্যাশনাল ল এর প্রিন্সিপাল কিভাবে উনি খুঁজে পেতে পারেন? জি, পাবলিক ইন্টারন্যাশনাল ল কোন প্রিন্সিপাল? উনি বলেছেন স্যার পাবলিক ইন্টারন্যাশনাল ল এর কেস ল এর প্রিন্সিপাল। আচ্ছা, আচ্ছা, এখন কেস ল তো অঢেল কেসেস পাবলিক ইন্টারন্যাশনাল ল রিলেটেড তো প্রচুর কেস আছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কেস তো আলাদা প্রিন্সিপাল ক্যারি করছে, ডিফারেন্ট প্রেসিডেন্টস আছে। সো বেসিক্যালি আমি আপনাকে যেটা বলবো, প্রথমত আমি বলে রাখি, পাবলিক ইন্টারন্যাশনাল ল আমি নিই না। তার মানে হচ্ছে যিনি নিচ্ছেন, যিনি পড়াচ্ছেন, ডেফিনেটলি আমার থেকে বেশি ভালো জানেন, কারণ উনি এই চর্চার মধ্যেই আছেন। পাবলিক ইন্টারন্যাশনাল ল আমি আন্ডারগ্রেডে যখন পড়ি, ইন্টারন্যাশনাল ল যখন পড়েছি আন্ডারগ্রেডে, তখন আমি ব্যাক ইন মাই টাইম যখন এলএলবি করেছি তখন পড়তাম। এই সময় আমার আহামরি এটা সম্বন্ধে চর্চা নেই।
বাট দেখলে ডেফিনেটলি বইপত্র ঘাটলে আবার এটা চর্চা চলেই আসবে। সো যদি আমি আপনি জানতে চেয়েছেন যে আপনি পাবলিক ইন্টারন্যাশনাল লয়ের কেস প্রিন্সিপালস কোত্থেকে পাবেন, ইফ ইউ হ্যাভ আ গুড টেক্সট বুক, গুড হলেও আপনি বলতে পারেন স্যার কোনটা গুড, বেসিক্যালি যেটা বেশি চর্চিত, যেটা বেশি চর্চা হচ্ছে, আপনার যে ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন বা যে ল কলেজে আপনি পড়ছেন, আপনার শিক্ষক আপনাকে যে বইটা রেকমেন্ড করেছেন, বিশ্বাস করি একটা ভালো বই উনি আপনাকে রেকমেন্ড করেছেন, ওই বইটাই বেসিক্যালি স্যাটিসফ্যাক্টরি ফর ইউ। আপনি ওটাকে ফলো করে করে যান, ইউ উইল গেট, আই মিন ডেফিনেটলি ইউ উইল গেট গুড কেসেস, গুড নাম্বার অফ কেসেস। এই সাথে ইফ ইউ গুগল ইট, এটা খুবই জেনেরিক, গুগল কখনো আমরা সেভাবে অ্যাডভাইস করি না যে গো অ্যান্ড ফাইন্ড কেসেস আউট অফ গুগল, বাট স্টিল অনেক কেস গুগলেই আছে। if you have access for those sites, some of these paid sites যেটা আমরা আন্ডারগ্রেডের টাইমে পেয়েছিলাম, LexisNexis, Lawtel, যদি বাংলাদেশে আমি জানি না আপনি কোন ইনস্টিটিউশনে পড়ছেন, আপনার ইউনিভার্সিটি যদি এরকম অ্যাক্সেস থাকে আপনি ঢুকতে পারেন, আর আপনার ফ্যাকাল্টি যদি এরকম কোন অ্যাক্সেস থাকে উনি আপনাকে সহায়তা করতে পারেন। সো it is basically at everywhere. Any good book, any good book which is recommended by your respective faculty who takes that particular course at your institution, you just go through that book and you get principles. Yes, exactly. I mean, মানে এটাই আমার বেস্ট অ্যাডভাইস আর কি। আমি জানি না জি 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 মিস্টার আলী হাসান রাজ, আই হোপ আপনি আপনার মিস্টার আলী হাসান রাজ, আই হোপ আপনি আপনার অ্যান্সারটি খুঁজে পেয়েছেন। হয়তো আমরা আপনার প্রশ্নটিও ঠিকমতো বুঝতে পারিনি, হয়তো স্যারও বুঝতে পারেননি, বাট সামহাও হয়তো স্যার আপনার প্রশ্নটির অ্যান্সার আপনি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জি, আমি আপনার কমেন্টে যাব। কমেন্টে আপনার সকল ছাত্রছাত্রী যারা রয়েছেন স্যার, বেশিরভাগই স্যার আপনার ছাত্রছাত্রীরা কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি স্যার। এস এম হাসান লিখেছেন হবে, আবার তো আমার ক্লাস তো সবার শুনতেই হবে, আবার জি স্যার, আজকেও সব চলে আসছে। থ্যাঙ্কস ভেরি মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। জি স্যার, জি আমি এস এম হাসানকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, আইরিন জাহান মিমকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, তারা সকলেই স্যার আপনার স্টুডেন্ট। তারা লিখছেন যে লটস অফ রেসপেক্ট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জাস্ট অসাম লাইফ। জি থ্যাংক ইউ। তো আমি এখন পর্যন্ত স্যার আপনার তিনটা গানের আমি হলো রিকোয়েস্ট পেয়েছি। আমি জানি না আপনি কোন গানটি গাবেন, আমি হয়তো আপনাকে সাজেস্ট করতে পারবো স্যার, এই তিনটা গান এসেছে, রিকোয়েস্ট এসেছে, আপনি এর মধ্যে থেকে হয়তো যেটা বেস্ট মনে হবে আপনি সেটাই গাবেন। আমি পার্সোনালি স্যার আপনাকে একটা কোশ্চেন করতে চাচ্ছি। জি, আমার প্রশ্নের উত্তরটা স্যার আপনি অবশ্যই দিবেন, আমি চাচ্ছি। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি এটা অনেকদিন ধরে এর অর্থটি আমি জানার জন্য মানে খুবই আপনার চিন্তায় ছিলাম যে এর অর্থটি আমি বুঝতে পারছি না। আমি আপনাকে একটু প্রশ্নটি করছি। প্রশ্নটি হলো স্যার, আপনার যখন এই ফেসবুক টাইমলাইনের মধ্যে স্যার আমি যখন গিয়েছি তখন দেখেছি যে স্যার আপনার ইন্ট্রোতে যে লেখাটি রয়েছে যে বস্তুবাদ ভাববাদের অভিকর্ষ হ্রদে স্নান শেষে মানুষ শব্দ মুখে অপ্রত্যয় কাটাবার সুতীব্র প্রয়াসে আসিনো এক। আমাকে স্যার আপনি যদি কাইন্ডলি একটু এই লাইনটার মানেটা বুঝাতেন। খুবই কষ্টকর একটি লাইন স্যার, আমার বুঝতে খুবই কষ্ট হয়েছে, আমি এখনো বুঝতে পারি নাই, আপনি আমাকে কাইন্ডলি একটু বুঝাবেন স্যার। আচ্ছা, আমি একটু নিজে প্রথমে আমার প্রোফাইলে যাই, যে আমি এটা ভাব সম্প্রসারণ করতে গেলে আমার নিজের দেখতে হবে আর কি। বস্তুবাদ আর ভাববাদের অভিকর্ষ ওদের স্নান শেষে, তো বেসিক্যালি এখানে ব্যাপারটা এরকম ছিল যে একটা তো যে পৃথিবীতে আমরা বসবাস করি, যে ম্যাটেরিয়ালিস্ট পৃথিবী, আরেকটা হচ্ছে আমার যেটা ভাববাদের পৃথিবী। ম্যাটেরিয়ালিস্ট পৃথিবীতে অনেক ক্ষেত্রেই আবেগ অনুভূতির কোনো জায়গা নেই, আর ভাববাদের পৃথিবীটা অনেক ক্ষেত্রেই খুবই ভাববাদ, অবশ্যই ভাববাদের জায়গার একটা কল্পলোক, একটা ঐশ্বরিক একটা জায়গার অবগাহন। তো এই দুটাকে আমি কখনো কখনো একভাবে দেখি, কখনো কখনো আমার কাছে দুটো ব্যাপার আলাদা, এই বাস্তব পৃথিবী আর আমার সেই কল্পলোকের যে ভাববাদের পৃথিবী। তো আমি এই দুই পৃথিবী যখন তারা চেক অ্যান্ড ব্যালেন্স করাতে চায়, তারা যখন চেক অ্যান্ড ব্যালেন্সের প্রিন্সিপাল আমাকে শেখাতে চায়, শিখিয়ে তারা যখন অভিকর্ষের মতো টানতে থাকে, অভিকর্ষের মতো যখন তারা আমাকে দুপক্ষই যখন আমাকে টানে, বোথ পার্টিস তারা যখন টানছে আমাকে, এই সময় ওই অভিকর্ষের যে হ্রদ, সেই হ্রদে আমি স্নান শেষ করি আর কি, যে ওকে দুপক্ষই আমাকে টানছো, সেখানে আমি আমার স্নানটা শেষ করে চেষ্টা করতে থাকি যে আমার মানুষ শব্দটার সামনে যে অপ্রত্যয় লাগানো আছে, অমানুষ,
কারণ আমরা কেউই পারফেক্ট নই। আমাদের সৃষ্টিকর্তা প্রকৃতি আমাদের কখনোই সেভাবে সৃষ্টি করেননি যে আমরা একদম পারফেক্ট। উই হ্যাভ ফলস এন্ড দিস ইজ ওয়াই উই আর হিউম্যান। তো এই দুই হ্রদের টানাপোড়েনের প্রাককালে স্নান শেষে আমি মানুষ হওয়ার পথে হাঁটতে চাই। সো অপ্রত্যয় যেটা আছে এই অপ্রত্যয়টা কাটাতে চাচ্ছি, অপ্রত্যয়টা কাটিয়ে অমানুষ না হয়ে মানুষ হওয়ার প্রয়াস নিচ্ছি। ওই পথে আমি আসীন হই, ওই পথে আসীন এক, এটাই। সো মানুষ হওয়ার চেষ্টায় আছি। অত্যন্ত ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আমার প্রশ্নটির উত্তর খুবই সুন্দরভাবে বুঝিয়েছেন স্যার। আমি আসলে এই প্রশ্নটি করবো ভাবছিলাম, বাট আমি চিন্তা করছিলাম যে এই প্রশ্নটি যে করবো, আই মিন আপনি অ্যান্সারটি দিতে পারেন, মানে আমাকে দিবেন কিনা। কারণ আমি এই কথাটি স্যার বুঝতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি লাইনটি হয়তো 100 বার হয়তো দেখিও স্যার, আমি লিখতে গেলে হয়তো লিখতে পারবো না। জি। আহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমার মনে একটু হয় আমি আপনার কাছে চলে যেতে যাচ্ছি। মানে অল্প কথায় বললে এরকম, এটার আরো অনেক ব্যাপ্তি হতে পারে। এটার এই আলোচনার, এটার ভাব সম্প্রসারণটা রচনা হয়ে যেতে পারে এই 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 বাক্যের। তো আমি অল্পের উপর দিয়ে ছেড়ে দিলাম আর কি। জি স্যার, আমি আপনার কাছে স্যার আমাদের অ্যাসোসিয়েশন নিয়ে একটু কিছু শুনতে যাচ্ছি। আমাদের অ্যাসোসিয়েশনটা স্যার আসলে আমরা স্যার হলো যে আইনের আইনের স্যার এই এই জগৎটার মধ্যে স্যার আমরা চাই সকলে মিলেমিশে যেন থাকতে পারি। বিশেষ করে স্যার শিক্ষানবিশ অনেক আইনজীবীরা এবং আইনজীবীদের মধ্যে সম্পর্ক অনেক গ্যাপ রয়েছে, এবং হয়তো অনেক শিক্ষানবিশ আইনজীবীরা স্যার হয়তো তারা আইন পাশ করার পরে বিভিন্ন অপরচুনিটি হয়তো পায় না, হয়তো অনেকে পায়, হয়তো অনেকে পায় না। আমরা চেষ্টা করি স্যার আসলে একজন শিক্ষানবিশ আইনজীবী যে ফার্স্ট ইয়ারে একজন ল স্টুডেন্ট থাকে, সেখান থেকে সে গ্রাজুয়েশন হওয়ার আগ পর্যন্ত তার কি কি জিনিস তার মধ্যে প্রয়োজন, আমরা সেগুলোই বিভিন্ন সেমিনার, বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন আপনার হলো যে আমরা কম্পিটিশনের মাধ্যমে তাদের মধ্যে জাগিয়ে তুলি, তাদের মধ্যে এই জিনিসগুলো আমরা পৌঁছে দিই যে হ্যাঁ এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন। এবং আমরা সকল আইনজীবীদের সাথে স্যার আমরা একটা খুবই আহ, সুন্দর একটি সম্পর্ক তৈরি করেছি ইতিমধ্যে। আমাদের জজ কোর্ট, সুপ্রিম কোর্ট এবং সারা বাংলাদেশে স্যার আমাদের প্রত্যেকটি অঞ্চলে স্যার একটি করে মেম্বার আমাদের অবশ্যই আছে স্যার। আমাদের বর্তমানে স্যার যে দুটি প্রজেক্ট রয়েছে, আপনি তো জানেন দুটি প্রজেক্ট সম্পর্কে। আপনি আমাদের জন্য যদি কিছু বলতেন আপনার নিজ ওপিনিয়ন থেকে, যে আমাদের অ্যাসোসিয়েশনটা নিয়ে, যে হয়তো আমাদের কি করা উচিত অথবা আমরা কিভাবে এটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, যদি আপনার নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই বলবেন স্যার। যে দুইটা আপনারা স্টেপ নিয়েছেন এটা অনেক সাধুবাদের জায়গা রাখছে। প্রথমত আইনজীবী হওয়া, এই আমাদের আইনের পেশায় আসা শুরুর দিকটা অত্যন্ত কষ্টকর, আনলেস আপনার ফ্যামিলি ব্যাকআপ থাকে অনেক ভালো, আনলেস আপনার বাবা আইনজীবী, চাচা আইনজীবী, আপনি এসেই মোটামুটি একটা বানানো মাঠ পাচ্ছেন, আনলেস আপনার বাবা বিজ্ঞ বিচারক অথবা কোনো না কোনো ভাবে আপনার পরিবারে কেউ না কেউ আইনজীবী আছেন। এ না হলে জায়গাটা সত্যি কঠিন আসা। যেরকম আমি একদম ব্যক্তি কথা বলবো, আমি কিন্তু চেম্বার প্র্যাকটিস একদম শুরুতে কয়েক মাস ফুল টাইম করতে পেরেছি, এরপরে পারিনি, কারণ আমার পক্ষে ওই সময়টা দেওয়া সম্ভব হচ্ছিল না চেম্বারের জন্য। সো আই হ্যাড টু গেট সাম আদার অপরচুনিটি, আই হ্যাড টু ফাইন্ড আ ওয়ে যেখানে আমি কনস্ট্যান্ট একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা কনফার্ম করতে পারি আমার লিভিং এর জন্য। আমি একদম পাবলিকলি সোজা সাপটা পাবলিকলি ফ্যাক্ট একদম বলে দিলাম, সোজা কথা। যদি আমি সময়টা দিতে পারতাম হয়তো আমার জন্য ভবিষ্যতের আমার আকাশ ছুঁয়ে ফেলার রাস্তাটা আরো দ্রুত চলে আসতো আমার কাছে। যেটা আমরা জানি যে আইনজীবী এই পেশাতে আমাদের শুরুতে ইনকাম নাই, কিন্তু একসময় যখন আমরা ইনকাম করি তখন আবার আমার যে বন্ধুটা যে 40,000, 50,000, 60,000 টাকা চাকরিটা করতো, তখন হয়তো বা আপনি ইনকাম করছেন 5 বা 10,000 টাকা। আপনি যখন একদম লাখ ছাড়িয়ে আরো উপরে চলে যাবেন, ও বেচারা দেখা যাবে তখনও কিন্তু এই 80,000, 90,000 ওখানে আটকে আছে। গল্পটা কিন্তু এমনই, যত বেশি বড় হই, যত বেশি বিজ্ঞ হবো, আমরা শিখবো। এই জন্য তো আমাদের প্রফেশনে দেখবেন বলে এটাকে প্র্যাকটিস, বলে প্র্যাকটিস। মানে আমরা আইনে কিন্তু কখনো কেউ বলতে পারছি না যে আম ডান, আমার ভাই সব আইন পড়া শেষ, সব মুখস্থ, প্রশ্ন করেন। We can't do that. We do not do that. What we do, we practice, we learn, we evolve through learning every day. সবসময় শিখছি, জানছি, বুঝছি, কোর্টে যাচ্ছি, কোনো কিছু পারছি না। সো এই পরিবেশটাকে সচল রাখতে শুরুর দিকে যেই
স্টেপ আপনারা নিয়েছেন, অনেক বাহবার দাবিদার এটা। এই আর্থিকভাবে যেই সফল মানে সহায়তা আপনারা করছেন, একই সাথে আমি বলবো যদি এমন কিছু করা যায় যে প্র্যাকটিক্যাল ইভেন্টে একজন আইনজীবীকে ট্রেন্ড আপ করার জন্য যদি কোনো কোর্স চালু করতে পারেন, হতে পারে সেটা এরকম বিভিসি যেটা ভোকেশনাল কোর্স ছিল আগে, বার প্রফেশনাল ট্রেনিং কোর্স, বিপিটিসি যেটা আমরা ইংল্যান্ড থেকে করে এসেছি, এরকম এই ধরনের প্রয়োজনে শুধু বিপিটিসি বলে না, দেখতে হবে যে আমেরিকাতে এরকম কোনো কোর্স আছে কিনা, কানাডাতে এমন কোনো কোর্স আছে কিনা, ইভেন্চুয়ালি ইন্ডিয়াতেও এমন কোনো কিছু কোর্স আছে কিনা। যদি আমরা দেখি সেখান থেকে শিখে একটা জাস্ট একটা ট্রেনিং, হ্যাঁ ওই রকম ট্রেনিং না যে এমসিকিউ এসিকিউ তে পাস করবার জন্য এরকম প্রচুর কোচিং সেন্টার আছে, দরকার আছে, ওগুলোর দরকার আছে, বাট একদম প্র্যাকটিক্যাল জীবনে আইনজীবী পেশায় যুক্ত হয়ে প্র্যাকটিসিং লয়ার, হাউ টু ডিল আ ক্লায়েন্ট, how to handle a chamber, how to handle your fellow counsel, how to maintain the decorum of court, how to get yourself involved with law enforcement agency, এরকম প্র্যাকটিক্যাল ইভেন্টস গুলোকে যদি অ্যাকুমুলেট করে যদি কোনো একটা কোর্স করাতে পারা যায়, যে সহায়তাগুলো করছেন এগুলো তো অবশ্যই বলছি খুব ভালো, তাহলে আমার মনে হয় সবাই এসেই এমন দেখবে না যে, কারণ যেটা হয় আমি বলি এটা ক্লাসে মাঝে মাঝে, যে পড়াশোনা মনে করেন না যে আমার অনার্স 3-4 বছর ধরে শেষ হয়ে গেছে, আমি তো বিশাল মাশাআল্লাহ আমার পড়াশোনা শেষ, আমি সিআরপিসি পড়ে ফেলছি, সিপিসি পড়া শেষ, সব হয়ে গেল। এইবার যখন প্র্যাকটিসে আসবেন, এখানে শুরু হবে এবার নতুন পড়াশোনা। আপনি তখন জানতে পারবেন আপনি ছিলেন বেসিকলি নদীতে, এবার সাগর মহাসাগর শুরু হলো। তো এই সাগর মহাসাগরের একটু যদি আমি শিক্ষাটা আমরা আগে একটু পেয়ে যেতে পারি, এরকম যদি কোনো কাজ করতে পারেন, তাহলে আমার মনে হয় তারা অনেক বেশি কৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে, অনেক দোয়া হবে, অনেক দোয়াও পাবেন, কৃতজ্ঞ থাকবে এবং উপকার হবে তাদের। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। আমাদের কমেন্টে স্যার আমাদের অ্যাসোসিয়েশনের যারা খুবই অ্যাক্টিভ মেম্বার রয়েছেন এবং ফাউন্ডার মেম্বার রয়েছেন, অনেকেই স্যার আমাদের কমেন্টে অলরেডি কমেন্ট করেছেন সেকশনে যে বিএলএস এর পাশে স্যারকে সবসময় চাই। জি অবশ্যই। একজন লিখেছেন মোহাম্মদ শাহিন আলম যে এরকম গুণী শিক্ষকের সংস্পর্শে আসতে পারলে বড় কিছু হওয়ার চিন্তা করা যায় এবং অবশ্যই সফল হবে। ধন্যবাদ মোহাম্মদ শাহিন আলম আপনাকে। আরেকজন লিখেছেন স্যার এস এম হাসান। শিক্ষকের ওই জায়গাটা পেয়েছি কিনা, এখনো অনেক পথ বাকি, কেবল শুরু হয়েছে, এখন প্রচুর শিখতে হবে আমার, আমি নিজেই শিখছি, তো আমি নিজেই শিখে যাই। তো তারপরে এরকম কথাগুলো অনেক বেশি বুস্ট করে, মানে আমার শেখার আগ্রহ, আমার শেখানোর আগ্রহকে অনেক বেশি বুস্ট করে। তো তারপরেও কেউ একজন আমাকে গুণী শিক্ষক বলেছেন, আমি অনেক অনেক কৃতজ্ঞ, মানে আপনি বেসিক্যালি এটা বলে আমাকে ইন্সপায়ার করলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সম্ভবত আপনার আরেকজন স্টুডেন্ট স্যার হয়তো কমেন্ট করেছেন, উইথ রেসপেক্ট তৌফিক আহমেদ স্যার, বারুদ গানটার কিছু অংশ যদি শোনাতেন। আমরা আসলে অলরেডি অনেক গানের রিকোয়েস্ট পেয়েছি, আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত। কমেন্টে যারা রয়েছে তাদেরকে বলতে চাচ্ছি যে স্যার হলো যে বিগত এক সপ্তাহ হয়তো বা 10 দিন উনি টানা হয়তো লাইভ করেছেন, হয়তো উনি অনেকটুকু সময় নিয়ে লাইভ করেছেন, গান গেয়েছেন। আপনারা যদি তার ওই লাইভটাতে যে ঘুরে আসতে পারেন, যে দেখে আসতে পারেন, তাহলে তো আপনারা তার গানগুলো শুনতে পারবেন। তবে আজকে আমি স্যারকে নিয়ে যেটা বলতে চাচ্ছি যে 3টা গানের রিকোয়েস্ট অলরেডি পেয়েছি স্যার। আপনি আমাদেরকে আপনাকে কোথায় দেখেছি বলেন তো? আমি মানে সোশ্যাল মিডিয়া বাদেও আপনাকে আমি দেখেছি কোথায়? হয়তো দেখে থাকতে পারেন স্যার, আমরা আসলে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ করে থাকি, তো হয়তো স্যার আপনার মানে ফেসটা আমার কাছে খুব বেশি ফ্যামিলিয়ার লাগছে। মেবি আমি জানি না, কোনো চেম্বারে গিয়ে বা কোনো সেমিনারে বা কোনো এক জায়গায় মধ্যে আমি আপনাকে দেখেছি, আমার মনে হচ্ছিল। জি জি স্যার, হয়তো এখন একটা ইয়েতে স্যার হয়তো দেখেছেন স্যার, সমস্যা নেই স্যার। আপনি জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। তো আমরা প্রায় হয়তো শেষ করে চলে এসেছি। আপনি অনেক কষ্ট করে স্যার আমাদের সাথে এতক্ষণ ধৈর্য নিয়ে স্যার কষ্ট করে আছেন এবং অনেকগুলো স্যার মূল্যবান কথা বলেছেন। কোনো কষ্ট না, আমার ভালো, অনেকগুলো মূল্যবান কথা বলেছেন স্যার। জি জি অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে স্যার। আমরা আপনার হয়তো গানটি দিয়েই আমরা হয়তো লাইভটি শেষ করব। এখন আপনি স্যার নিজ থেকে বলেন যে 3টা গানের রিকোয়েস্ট পেয়েছি স্যার, এখন আপনি কোন গানটি স্যার আমাদের জন্য উৎসর্গ করতে চাচ্ছেন? আই মিন আপনার বক্তব্যের থেকে স্যার পেয়েছি
জি আপনার ভক্তদের থেকে পেয়েছি মুসাফির গানের টাইটেল ট্র্যাকটি, এবং তুই পারিস নি একজন বলেছেন যে এই লাইনটা যদি 2 লাইন আপনি কভার করতেন, এবং আরেকজন আপনার ভক্ত কমেন্ট করেছেন যে খেপাল গানটি যদি 2 লাইন আপনি শোনাতেন। জি আরো কমেন্ট রয়েছে স্যার, আমি ওগুলোতে না গেলাম কারণ জি আপনি আমাকে আপনার আজকে আপনার এই 3টি গান থেকে যে গানটি আপনার পছন্দ ইনশাআল্লাহ আমাদের জন্য আপনি উৎসর্গ করবেন স্যার, আমরা আশাবাদী। খ্যাপা গান মুসাফির। ওকে, আমি তুই তুই পারিস গানটা নিয়ে একটু কথা বলবো। তুই পারিস গানটাই গাইবো। এটা হয়তো বা একটু সামঞ্জস্যতা রাখবে এখনকার সময়ের সাথে। তুই পারিস গানটা ডেডিকেট করেছি আমি চেষ্টা করেছি শিল্পী হিসাবে। কতখানি এতে কি লাভ হয় আমি জানি না, বাট আমি কমেন্টে যারা রয়েছেন এবং আমাদের সকল শ্রোতাগণ এবং যারা লাইভে রয়েছেন সকলকে বলছি যে হয়তো স্যার কিছুক্ষণের মধ্যে গানটি উৎসর্গ করবেন, আপনারা সবাই স্যারের গানটি মনোযোগ দিয়ে শুনবেন। ধন্যবাদ। জি জি ধন্যবাদ। তো তুই পারিস গানটা, এই গানটা যেটা বলছিলাম যে যখন এই কোভিডের এই বিপদটা চলছিল তখন মনে হচ্ছিল যে ঘরে বসে থাকা ছাড়া, নিজেকে সাবধানে রাখা ছাড়া কি বা করতে পারছি আর। তো শিল্পী হিসেবে তখন আমার একটা এই গানটা আগে করা গান ছিল, তো গানটা তখন ডেডিকেট করলাম তাদের জন্য যারা একদম সামনে সারি থেকে আমাদেরকে সেফটি সিকিউরিটির চেষ্টা করছেন এবং নিজেদের জীবনকে বিপন্ন করে। এখন তো আমাদের পুলিশ ফোর্সের অনেকে মারা গিয়েছে রীতিমতো। তো স্যালুট টু দোজ মার্টায়ার্স যারা আমাদেরকে ভালো রাখবার জন্য এভাবে জীবন দিয়েছেন। এই সাথে ডাক্তার যারা আছেন এই কমিউনিটি, এই বিশাল একটা বড় অবদান এখানে আছে। আমাদের অনেক ক্ষেত্রেই অনেক সংকীর্ণতা ছিল, আমরা অনেক ক্ষেত্রেই ঠিকভাবে মেকানিজম ভালোভাবে করে উঠতে পারিনি, আমাদের শর্টকামিং ছিল। এর মধ্যেও আমাদের ডাক্তার সমাজ আমাদেরকে যেই সহায়তা সাহসের সাথে দিয়ে এসেছে, চিকিৎসকের পাশাপাশি যারা স্বাস্থ্যকর্মী আছেন, সাংবাদিক আছেন, আমাদের সরকারি জায়গায় যারা সৎ নিষ্ঠার সাথে মানুষের পাশে ছিলেন, বেসরকারিভাবে যারা সৎ নিষ্ঠার সাথে মানুষের পাশে ছিলেন, এই প্রত্যেককে সম্মান জানিয়ে আমি একটা গান যেটা ছেড়েছি তুই পারিস। এবং বেসিক্যালি আমি আমাকে বলেছি তৌফিক তুই পারিস, আমি আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে বলেছি তুই পারিস, এবং আমি সকলকে বলেছি যে হ্যাঁ তুই পারিস। তো অপটিমিজম ছাড়া তোর কোনো বড় ডিফেন্স নেই, অপটিমিস্টিক থাকতেই হবে, না হলে যে কোনো সময় বলা যেতে পারে এই তো এখনই মরে গেলাম। তো এবং সেটাই বাস্তবতা। মানুষ আজকে এই মুহূর্তে আছি, পরের মুহূর্তে নেই, এটা আমার সৃষ্টিকর্তাই ভালো জানেন যে কখন কি হয়ে যাবে। যাই হোক, ওদিকের দীর্ঘ আলোচনায় না যাই, ওটা আলাদা ফিলোসফিক্যাল কথাবার্তা চলে আসতে পারে সেখানে। তার থেকে তুই পারিস গানটার একটু, গানটা গাইবো না, আমি লিরিকটা একটু আওড়াবো, এবং তাদেরকেই আবারও স্মরণ করে যারা আমাদের এই সময়টা আমাদের সহায়তা করছেন। ছুতে পারিস ওই আকাশটাকে, বিশ্বাস রাখ নিজের কাছে, ছুতে পারিস ওই আকাশটাকে। শোনো নতুনেরই ডাক, নেই তো কোনো ভয়, বাজে বিজয়েরই ঢাক, তোমরা করবে জয়। শৃঙ্খল যত অনিয়ম শত, জরাজীর্ণ জঙ্গল মতো, সহস্ররত অজস্র কত পরাধীনতার বেড়াজাল, বাছরা মামা মুক্তি, জয়ীর পতাকা যুক্তির, রক্তের লালে শক্তি, ঘুষে যাবে কালো, হটে যাবে কালো, ঢালো আলো ঢালো আরো আলো ঢালো, নতুনই জানে ছন্দ, ঘুচে যাবে সব মন্দ, হটে যাবে সব মন্দ। তো এখানে বোধহয় লিরিক্যালি একটু কোনো একটা শব্দ আগে পিছিয়ে হয়েছে আমার মেইন গান থেকে, এটা মাঝে সাঝে হয়ে যায় আমার, বাট এই পজিটিভ ইতিবাচক জায়গাটাই আমি রাখার চেষ্টা করেছি যে এই কালো সরে যাবে, এত অন্ধকার দেখে ভয় পাওয়ার কিছু নেই, আড়ালে সূর্য হাসছে। র্যাপ শুনতে চেয়েছেন? আচ্ছা, বোধহয় একটা র্যাপের শুনছিলাম, একটা র্যাপ শোনার। আচ্ছা, র্যাপ একটা গাইতেই হবে তাহলে। কোনটা গাই স্যার আপনার যেটা পছন্দ, স্যার আপনার যেটা সুন্দর মনে হবে স্যার আপনি সেটাই গাবেন। একটাও তো নাই যেটা আমার অপছন্দ, যা লিখি সবগুলোই তো সন্তানের মতো, কোনটা তো বলা যায় না। আমার মনে হচ্ছে না স্যার আপনার কমেন্টে যারা রয়েছেন, ভক্ত যারা রয়েছেন, তারা হয়তো স্যার আপনাকে র‍্যাপ গান না গেলে স্যার ছাড়বেন না আজকে। আচ্ছা, নতুন গান না গে, নতুন গান শুনে নাই। মুসাফির তো নিয়মিত গাই, এই জন্য। স্যার আপনি খেপা গানটা যদি শোনাতেন স্যার। খেপা গানটা নিয়ে বেশি, এটা মিউজিক না হলে এটা গেম মজা পাওয়া যায় না, মানে ওই ব্যাপারটা আসলে এখানে যে ঘরের মধ্যে বসে একটা পাঞ্জাবি পরে উপরে একটা ওয়েস্টকোট পরে এভাবে আসে না ব্যাপারটা, কিছু ব্যাপার থেকেই যায়। আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, কিছু ব্যাপার লাগে। কোর্টে গেলে কোর্ট না পড়লে, গাউনটা না উড়লে ব্যাপারটা যেমন আসে না,
এখানেও যেমন ব্যাপারটা কেমন জানি আসছে না, তারপরে একটু অন্য কিছু ইয়ে করি আমি। আমার দ্রুত কিছু র্যাপ আছে, দ্রুত কিছু র্যাপের কোনো একটা অংশ করি যেটা আমি একটু হয়ে যেতে পারে। যেরকম এটা করা যায় যে, আচ্ছা আরেকটা গান ছিল আমার খুব দ্রুত, ওটা জানি কোনটা, আচ্ছা এটাই ওটাই করা যায়। কোথায় লুকাই কোথায় লুকাই, কাঁটা তারে আজ লাশটা শুকাই, ইজারা দিয়েছি আমার আমিকে আমার বিনয় চিরভোগ্য, তাই তো এখনো আমার লেখা থামেনি, দোয়াতে পালক ঠুকে আমি তো দমিনি, জাগতিক নৈতিক ভাব গতি গতিতে চলে মহাকেন্দ্রিক, না ঘুম রাত্রিগত সময়ে প্রবল কত পশুত্বে হারিয়ে অনুসন্ধিৎসু বিস্বাদ ঘুঁচে যা বিচ্ছিন্ন মরে নতুনের ডাকে তবু কখনো না, এই পথ চলা থামে না, সময়ের সৈনিক কবু যেন ডরে না, ময়দান ডাকে উন্মুক্তত্বকে পদদলে দলিত সমান্তলে, বিহঙ্গরা ঘরহীন যত দিগঙ্গনা নৃত্যরত অন্তর সুশোভিত সুকমল বাঁচে, কঠিন অত্যাচারেও আত্মা হাসে, ভালোবাসে, থাকে ছাত্রছাত্রী ও আইনজীবীদের পাশে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাক, শেষ পর্যন্ত স্যার আপনি আপনার ভক্তদের রিকোয়েস্টই রেখেছেন, একটি র্যাপ আমাদের শুনিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি কনভারসেশনে স্যার অলরেডি অনেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার ফর দ্য র্যাপ। আচ্ছা ধন্যবাদ তানজিম তুহিন আপনাকে। শেষ করতে চাই স্যার, আমাদের বিএলএস এর যারা আমাদের ফাউন্ডার মেম্বার রয়েছে এবং আমাদের যিনি চেয়ারম্যান রয়েছেন, সকলেই স্যার আপনার জন্য ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা পাঠিয়েছেন। আপনি কষ্ট করে স্যার আমাদের মাঝখানে আজকে অনেক কষ্ট করে এসেছেন এবং আপনার মূল্যবান বক্তব্য এবং মূল্যবান সময়টি আমাদেরকে দিয়েছেন। আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বাররা স্যার অলরেডি অনেক কমেন্ট করেছেন যে ইনশাআল্লাহ বিএলএস এর সামনের ফিউচারে যে ইভেন্ট গুলো রয়েছে সেগুলোতে ইনশাআল্লাহ আপনাকে সবসময় চাই, আপনি সবসময় পাশে থাকবেন। থাকবো ইনশাআল্লাহ। জি। তো আমি আমার কমেন্টে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা হয়তো আজকে এই মুহূর্তে লাইভটি শেষ করতে যাচ্ছি। সকলকে ধন্যবাদ, তারা হয়তো অনেক কষ্ট করে কমেন্ট করেছেন এবং যারা লাইভ আমাদের সাথে জড়িত আছেন দীর্ঘ 1.5 ঘন্টার ধরে, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। জি, বাংলাদেশ লয়ার্স অ্যাসোসিয়েশনের সকল মেম্বারকে ধন্যবাদ এবং দেশ থেকে এবং বিদেশ থেকে যারা আমাদের লাইভটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সকলের পক্ষ থেকে ব্যারিস্টার তৌফিক আহমদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার তাহলে আমরা লাইভটা শেষ করছি, সবাই ভালো থাকবেন। আমি একটু শেষ করার আগে সকলকে একটু জি জি স্যার আপনি অবশ্যই বলবেন স্যার, আপনি একটু বলুন। আপনাদের সংস্থার যারা আছেন, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমার সমবয়সী যারা আছেন, আমার থেকে হয়তো বয়সে কম যারা আছে, সকলকে আমি জানাচ্ছি অনেক বেশি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, সালাম জানাচ্ছি প্রত্যেককে। আপনারা আমাকে আজকে ইনভাইট করেছেন, এটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার ছিল। আমাদের যোগাযোগটা করিয়ে দিয়েছে আমার আরেকটা ছাত্র, আমি আমার সেই ছাত্রকেও অনেক ধন্যবাদ জানাতে চাই যে যোগাযোগটা করিয়ে দিয়েছে। তমালকে ধন্যবাদ জানাবো আমি এক্ষেত্রে। আজকে আকরাম ইন্টারভিউ সঞ্চালক ছিল, আকরামকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাই। আমার শ্রোতারা যারা শুনেছেন, আমার শ্রোতা দর্শক, আমার ছাত্রছাত্রী, আমার বিজ্ঞ আইনজীবী যারা বন্ধুবর যারা রয়েছেন, ফেলো কাউন্সিলস, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো যে আপনার মূল্যবান সময় থেকে প্রায় 1.5 ঘন্টা আপনি যে দিয়েছেন, আমার কথাগুলো শুনেছেন। একদিন নিতান্ত একজন মানুষ আমি, এখানে এটা অনেক বড় প্রাপ্তি আমার জন্য। সকলের কাছে দোয়া চাইবো, দোয়া করবেন, আমার জন্য করবেন, নিজের জন্য নিজের দিকেও খেয়াল রাখবেন, দেশবাসীর জন্য আমাদের দোয়া রাখতে হবে, চেষ্টা করতে হবে ভালো কাজ করবার, এগিয়ে যাবার, আমাদের আইনকে নিয়েও এগিয়ে যেতে হবে। এবং পরিশেষে একটা কথা বলবো যে শুদ্ধ মানুষ হওয়াটা খুব বেশি জরুরি। মনে হয় শুদ্ধ মানুষ হলে আমরা ভালো আইনজীবী হয়ে যেতে পারবো, এবং ভালো আইনজীবী হয়ে যাওয়া মানেই যেহেতু এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট, ভালো একটা কোর্ট হয়ে যাবে, সিস্টেমটা সুন্দর হয়ে যাবে, সবকিছু সুন্দর হয়ে যাবে, একদম পুরো বাংলাদেশটা একটা মডেল হয়ে যাবে। অলরেডি আমরা অনেক ক্ষেত্রে মডেল, বাট আমরা আরো একটা সুপার মডেল বানিয়ে ফেলতে পারবো। সো শুদ্ধ মানুষ হওয়াটা বোধ হয় একটা খুব একটা চ্যালেঞ্জের জায়গা। সো হোপফুলি ইনশাআল্লাহ we will try to become human, আমরা চেষ্টা করব। সো অনেককে শুভাশিস, অনেক বেশি প্রত্যেককে অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ। ইউ মে সাইন অফ। এক্স্যাক্টলি। জি ধন্যবাদ তৌফিক স্যারকে। আমরা আসলে আজকে বাংলাদেশ লয়ার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা আজকে লাইভটি শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ এই করোনার এই সময়টি পার হলে আমরা হয়তো ইনশাল্লাহ আবার সবাই একত্রিত হব, সবাই হয়তো আমরা আবার একসাথে লাইভে আসবো। জি ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।